প্রশ্ন করা হয় না আমরা লিখিত আকারে অথবা আমরা স্পোকেন ইংরেজিতে কিভাবে টেন্সটা বাস্তব জীবনে ব্যবহার করি। সাধারণত আমি গত দুই ক্লাসে যে বিষয়গুলো আলাপ করেছি সবগুলোই খুবই ফান্ডামেন্টাল ব্যাপার টেন্সের। আজকে আমরা ফান্ডামেন্টালের বাইরে যে প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো, টেন্স আসলে প্র্যাকটিক্যালি কোথায় কোথায় ব্যবহার করা হয়। এবং এখানে যে শিটটা দেওয়া হয়েছে এইটা হচ্ছে ডিটেল শিট। এখন আপনারা বাচ্চা শিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। মানুষ আসলে বেশি পড়তে চায় আর আপনারা কম পড়তে চান। যাই হোক, ইটস আপ টু ইউ। বর্তমানে যে শিটটা দেওয়া আছে এটাই সবচেয়ে ভালো শিট। সো আমি এর পরে যেটা দিব সেটা অনেক ছোট্ট শিট, মানে যেটা নর্মালি এগুলো থেকে অনেক কম, এখান থেকে কাটা আর কি। সো এইটা হচ্ছে ডিটেল শিট, আপনারা এটাই ব্যবহার করবেন। এখানে সব কিছুই আছে, কিন্তু ফাউন্ডেশনে নর্মালি আমরা সব কিছু পড়াই না, যার কারণে ওটা একটা কাট শিট হয়। হোয়াট এভার, আমি যে বিষয়ে প্রথমে আলোচনা করবো যে প্রেজেন্ট সিম্পল টেন্স কোথায় ব্যবহার করা হয়। সাধারণত ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলো ভার্ব অফ পারসেপশন নামে, যেগুলো ভার্ব অফ পারসেপশনে ব্যবহার করা হয়। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, আপনারা জানেন পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায়। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। অর্থাৎ আমরা চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, নাক দিয়ে যে গন্ধ নিই, অথবা জিহ্বা দিয়ে যা যা অনুভব করতে পারি, খাবারের টেস্ট নিতে পারি, সেগুলোকে আমরা সাধারণত ভার্ব অফ পারসেপশন বলি বা ইন্দ্রিয় প্রকাশক ভার্ব বলি। তো সাধারণত আমরা ক্লাসে আমরা সাধারণত বাস্তব জীবনে এই টেন্সগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না। বাস্তবে আমরা কি করি না এগুলো, বাস্তবে এগুলো আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না। তাহলে আমরা আসলে কোথায় ব্যবহার করি? এগুলো সাধারণত আমরা সিম্পল টেন্সে ব্যবহার করি, কিন্তু বাংলা অর্থের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস অর্থ প্রদান করে থাকি। অর্থাৎ আমি প্রথম ক্লাসেই বলেছি যে বাংলার সাথে ইংরেজি ভাষার মিলালে হবে না। দুইটা সম্পূর্ণ আলাদা দুইটা ভাষা। এবং সাধারণত আমরা মানে ইংরেজি শেখার সুবিধার্থে বাংলাকে ব্যবহার করে থাকি, যেহেতু আমাদের মাতৃভাষার আমরা মোটামুটি ভালো জানি, অর্থাৎ আমরা মাতৃভাষা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা মাতৃভাষা ভালো ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা আহ, অন্যান্য যে আহ, ভাষা রয়েছে সেগুলো শেখার ক্ষেত্রে আমরা মাতৃভাষাকে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু এটা মনে রাখতে হবে যে মাতৃভাষা দিয়েই অন্য ভাষা সবসময় একই রকম হবে না। অর্থাৎ ইংরেজি ভাষার স্টাইল এবং মাতৃভাষার স্টাইল টোটালি ডিফারেন্ট। সো আমার বাংলাতে যে বাংলা আমার বাক্যে যেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাবো, সেটা ইংরেজিতে কন্টিনিউয়াস নাও হতে পারে, সেটা অন্য কোনো টেন্সে আমাদের ট্রান্সলেট করা যেতে পারে। সো আমরা যখন ছোটদের পড়াই তখন আমরা অনেক কিছু ভুল পড়াই। আমরা যখন ফাউন্ডেশন পড়াই তখন আমরা অনেক বিষয় ওভারলুক করে যাই, কারণ প্রথম ক্লাসেই ডিটেলে আলোচনা করলে কোনো স্টুডেন্ট ডেভেলপ করতে পারবে না। সো আমরা সিক্সে এমন ধরনের ইংরেজি পড়াই যেটা টুয়েলভে যেয়ে মনে হবে যে ওই সময় যেটা শিখছি এটা ভুল, বা ওইটা ওইভাবে শেখা উচিত হয়নি। কিন্তু এটা একটা লার্নিং প্রসেস, যে প্রথমে আমরা ভুলগুলোকে ওভারলুক করে যাই, দেন আস্তে আস্তে আমরা কারেক্টিংয়ের দিকে যাই। সো লাইক দ্যাট, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, কন্টিনিউয়াস সেন্সে ব্যবহৃত হয়। সেন্স মানে কি, কন্টিনিউয়াস বোঝাতে ব্যবহৃত হতে পারে, কিন্তু লেখার সময় সেটা সিম্পল টেন্সে লিখতে হবে। আই মিন সিম্পল টেন্স বলতে কীরকম, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় লিখতে হবে পাস্ট সিম্পলে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় লিখতে হবে প্রেজেন্ট সিম্পলে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় লিখতে হবে পাস্ট পারফেক্টে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টে। অর্থাৎ যে কন্টিনিউয়াস হবে কন্টিনিউয়াসটা বাদ দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা কন্টিনিউয়াসটা কেটে দিব, তাহলে প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্টের কোনটা সিম্পল। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কন্টিনিউয়াসটা কেটে দিব, এটা হবে প্রেজেন্ট পারফেক্টে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এই ভার্বগুলোর মধ্যে রয়েছে নো, নো মানে জানা। সো আমি কাউকে জানি এর মানে হচ্ছে এই মুহূর্তেও আমি তাকে জানছি। তো জানাটা সবসময় কনস্ট্যান্ট, সবসময় ধ্রুব এবং সবসময় সত্য, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এর বাইরেও আরেক ধরনের ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। অর্থাৎ আমাদের যে বিবেক এবং বুদ্ধি রয়েছে, সেই বিবেক বুদ্ধির যে ভার্বগুলো রয়েছে আমরা এটাকে বলি কনসিয়াসনেস। আমরা যদি এই কনসিয়াসনেসের কথা চিন্তা করি বা কগনিটিভ বলি আমরা এটাকে, সো কগনিশনের কথা চিন্তা করি। কগনিটিভ মানে আমাদের মস্তিষ্ক প্রসূত যে জ্ঞান, সেই মস্তিষ্কের আইডেন্টিফায়ার। অর্থাৎ আমরা যেমন আহ, গন্ধকে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি, ঠিকই আমরা আমাদের বন্ধুকেও আমরা
আমাদের মস্তিষ্ক দ্বারা বা আমাদের হৃদয় দ্বারা বুঝতে পারি। সো জিনিসটা একই রকম, এইটার কোনো অঙ্গ নেই আলাদা করে বোঝার জন্য। সেই অঙ্গটা হচ্ছে কনসিয়াসনেস বা আমাদের যে কগনিশন রয়েছে, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আমরা বলছি, সেই ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে কারো রয়েছে বোঝা, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড তৈরি হয় কিসের উপরে? ব্রেনের উপরে অথবা হৃদয়ের উপরে, আমরা যেটাই বলি। হেট, ভালোবাসা বা ঘৃণা করা বা পছন্দ করা, এটা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ। রিয়ালাইজ, রিমেম্বার, রিকগনাইজ, সবগুলোই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ। সো পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যে ভার্বগুলো রয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ রয়েছে, সেগুলোও সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এর বাইরে রয়েছে লিঙ্কিং ভার্বগুলা। সো ইংরেজিতে যত লিঙ্কিং ভার্ব আছে তারা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। সো আমাদের কোশ্চেন আসতে পারে লিঙ্কিং ভার্ব কারা, সেটা আমরা ভার্বের ক্লাসে আলোচনা করব। সো এখানে আমরা একটা তালিকা দিয়েছি যে ভার্বগুলো সাধারণত, অর্থাৎ সাধারণত বলতে কমন অর্থে, যে অর্থ ডিকশনারিতে লেখা থাকে ওই অর্থগুলোতে, বা যে অর্থ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, ওই অর্থে কন্টিনিউয়াস টেন্স হয় না। দেখেন কিছু কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্সের, মানে যদি আমরা কন্টিনিউয়াস করি তাহলে অর্থ বদলে যায়। যেমন সি মানে হচ্ছে দেখা, ঠিক আছে? সি মানে হচ্ছে দেখা, কোনো কিছু দেখতে পাওয়া। কিন্তু সির সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে সেটাও সম্ভব, কিন্তু সেটা অর্থ বদল ঘটাবে। সি মানে দেখা করা, তখন হবে সি মানে কারোর সাথে মিট করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আই এম সিং ইউ টুমরো, মানে উই আর মিটিং টুমরো। সো সেক্ষেত্রে সি এর অর্থের বদল ঘটে যাচ্ছে। অর্থাৎ সাধারণ অর্থে এই ভার্বগুলোকে আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না। আমরা কিভাবে এটা মনে রাখবো? এটা প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে এই ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। কোন অর্থে? যখন তার মূল অর্থ বজায় থাকবে, সেই মূল অর্থ বজায় রেখে তাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। যদি আমরা অর্থের বদল ঘটাই তাহলে ব্যবহার করা সম্ভব, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস করলেই বাক্যের অর্থের পরিবর্তন ঘটে যাবে। সো লুক এট দ্য এক্সাম্পল, যে আমরা বলছি যে আমি একটি পাখি দেখছিলাম, মানে দেখিতেছিলাম। দেখিতেছিলাম যদি আমরা সাধু ভাষায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখিতেছিলাম। দেখেন, তেছিলাম, তেছিলেন, তেছিলান। সো তেছিলাম, তেছিলেন ইত্যাদি থাকলে আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকি। আমি কাজটি করছিলাম, আমি বাড়ি যাচ্ছিলাম, আমি ওটি খাচ্ছিলাম। সো এই ধরনের তেছিলাম থাকলে আমরা সাধারণত এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ধরি। কিন্তু ভার্বটা রয়েছে দেখা, অর্থাৎ সি। সি যদি হয়, দেখেন এই বাক্যটা হওয়া উচিত ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ যেহেতু আমি পাখি দেখিতেছিলাম, বাংলাতে অনুবাদ করি, আমি পাখিটি দেখতে পাচ্ছিলাম বা দেখিতেছিলাম। পাচ্ছিলাম বলে এবার একটু চেঞ্জ হবে, বাট কাছাকাছি আর কি অর্থ। সো আমি পাখিটি দেখিতেছিলাম, এক্ষেত্রে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু লেখার সময় পাস্ট সিম্পল টেন্সে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ ইংরেজরা এটা এভাবে ব্যবহার করে, অর্থাৎ তারা সি ভার্বকে কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে না। সো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, আমাকে কন্টিনিউয়াসটা কেটে দিতে হবে, দেন এটা হচ্ছে সিম্পল হবে। সো দেখেন আমি 1 ঘন্টা ধরে পাখিটাকে দেখছি, তাহলে এটা কোন টেন্স? আমি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি আমরা সময় যুক্ত করি তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। সো আমরা দেখেছি পাখিটা দেখছি, তার মানে কি এখনো দেখছি এবং 1 ঘন্টা ধরে দেখছি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যেহেতু আমরা সময় যুক্ত করেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ একই জিনিস। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এই যে সি ভার্বটাই, সি ভার্বটার সাথে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি না। তাহলে আমরা কন্টিনিউয়াসটা কেটে দিলাম, তার মানে থাকলো প্রেজেন্ট পারফেক্ট। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, কিন্তু অর্থ থাকবে একই। অর্থাৎ আমি যদি লিখি আইভ সিন দ্য বার্ড ফর অ্যান আওয়ার, এর মানে হচ্ছে আমি 1 ঘন্টা ধরে পাখিটা দেখছি। অর্থাৎ বাংলায় অনুবাদের সময় কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনুবাদ হবে না। এটা কিসে অনুবাদ হবে? বাংলা অনুবাদের সময় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অনুবাদ করতে হবে, অর্থাৎ আই হ্যাভ সিন দ্য বার্ড ফর অ্যান আওয়ার।
তো এখানে যেহেতু ফর অ্যান আওয়ার আছে, তখন বুঝতে হবে যে এটা আসলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলাতে হবে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে আপনি লিখবেন আমি 1 ঘন্টা ধরে পাখিটাকে দেখেছি, এরকম বলা যাবে না। আমি 1 ঘন্টা ধরে পাখিটাকে দেখছি। অর্থাৎ বাংলা অনুবাদের সময় ঠিকই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু ইংরেজিতে লেখার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ এটা ইংলিশের স্টাইল। সো দেখেন, আমি একটি এরোপ্লেন দেখতেছি বা দেখিতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাতে দেখিতেছি, কিন্তু লেখার সময় আই এম নট সিইং লেখা যাবে না, আই সি অ্যান এরোপ্লেন। আমি একটি সুন্দর পাখি দেখছি, ইংরেজিতে এটা বাংলাতে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বাংলা রূপ দেখে আমরা যেটা পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু লেখার সময় লিখতে হবে প্রেজেন্ট সিম্পলে। আই সি আ নাইস বার্ড। ফিল শব্দটা আমাদের এটার ভেতরে আছে। ফিল মানে অনুভব করা, পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব। সো ফিলকেও আমরা কখনো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না। সাধারণত মানে অসাধারণ কিছু নিয়ম রয়েছে যেখানে আমরা ব্যবহার করতে পারবো। সো আমি তার নাড়ি দেখছি বা দেখতেছি, আই ফিল হিজ পালস। মানে ডাক্তাররা যে পালস দেখে এটাকে ফিল বলে, যেহেতু পালস দেখা যায় না, পালস আসলে অনুভব করতে হয়। সো আমার খুব শীত লাগছে, আই ফিল কোল্ড। সো আমি কিছু খেতে চাচ্ছি। দেখেন এখানে ভার্বটা হচ্ছে খেতে চাচ্ছি। আমাকে কিছু খেতে দিবা, আমি কিছু খেতে চাচ্ছি। সো দেখেন, আমি কিছু খেতে চাই বা খেতে চাচ্ছি যেটাই বলেন, চাই বললে তো প্রেজেন্ট সিম্পল টেন্স এমনি হয়ে যায়। যদি চাচ্ছি বলে, দেখেন আমাদের ওয়ার্ন ভার্বটা রয়েছে, যে চাওয়া ভার্বটাকে আমরা কখনোই কি করতে পারি না, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না। সো আমরা এখানে কি লিখবো, আই এম হাংরি, আই ওয়ান্ট সামথিং টু ইট। অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্সে আই এম ওয়ান্টিং লেখা যাবে না। হুম, ওয়ান ভার্বটা আই এম ওয়ান্টিং আপনি দেখবেন না কোথাও। সো আমি কি বলিতেছি তুমি কি বুঝিতেছো। দেখেন এখানে আমি কি বলছি, আমি বলছি না ভালোবাসতেই হবে, সো এই বলা আর এই বলা এক না। সো আমি কি বলিতেছি তুমি কি বুঝছো। সো বোঝা, আমি কি বলতেছি তুমি কি বুঝতেছো। আমি একটু মিড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, অর্থাৎ হাইব্রিড রেজিস্টার বলে এটাকে। অর্থাৎ বাংলাতে বলতেছি বলে কোনো শব্দ নেই, বলিতেছি আছে বা বলছি আছে, কিন্তু এরকম শব্দ আমরা প্রায়ই ব্যবহার করি, বলতেছি, বুঝতেছো, এরকম। সো আমি কি বলতেছি তুমি বুঝতেছো, এই যে বুঝতেছো মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট ইংরেজিতে লেখার সময় কি লিখতে হবে, লিখতে হবে প্রেজেন্ট সিম্পলে। কেন, কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ড ভার্বটার কন্টিনিউয়াস টেন্স হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা ব্যবহার করা যাবে না, প্রেজেন্ট সিম্পল লিখতে হবে। আমি কি বলছি বা বলতেছি, দেখেন মিন শব্দটা, মিন মানে অর্থ করা, আবার মিন মানে হচ্ছে নিচু, সেটা আলাদা অর্থ। মিন যদি ভার্বের অর্থে, মিন বলতে বোঝানো বোঝায়, অর্থাৎ অর্থ করা বোঝায়, হোয়াট আই মিন, আমি কি অর্থে বলছি তুমি কি বুঝছো। সো এই মিন ভার্বটাকে কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সো এটা হোয়াট আই এম মিনিং হবে না, রাদার হোয়াট আই মিন। সো আন্নাকে এখন খুব একটা খুশি লাগতেছে না, খুশি খুশি লাগতেছে না, আমরা বলি না খুশি খুশি, তোমাকে তো খুব খুশি খুশি লাগছে। সো এই যে লাগা মানে দেখে মনে হওয়া, সিম মানে কি দেখে মনে হওয়া, কাউকে দেখে মনে হওয়া। সো আনা ডাজন্ট সিম ভেরি হ্যাপি রাইট নাও। আনাকে দেখে খুব একটা খুশি দেখাচ্ছে না। সো বাংলাতে কিন্তু এটা কন্টিনিউয়াস অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু ইংরেজিতে লেখার সময় আনা ইজ নট সিমিং এরকম হয় না। অর্থাৎ সিম ভার্বটা সাধারণত সিম্পল টেন্সে ব্যবহার করা হয়। এটি তোমার সাথে মানাচ্ছে না, ইট ডাজ নট ফিট ইউ। এটা হচ্ছে প্রধান অর্থ, অর্থাৎ আমরা যে নিয়মটা এখন আলোচনা করলাম সেই নিয়ম অনুসারে এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, এবং আমরা প্রায়শ এগুলো মাঝে মধ্যে কন্টিনিউয়াসে ব্যবহার করে থাকি। অর্থাৎ এগুলোকে কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়। এখন একটু আগেই বললাম যে কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না, আবার এখন বলছি কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়। হ্যাঁ, এগুলোকে কন্টিনিউয়াসে ব্যবহার করলে অর্থের পরিবর্তন ঘটে, অর্থাৎ আমরা ঠিক যে অর্থ বোঝাতে বাংলাতে চাচ্ছি ওই অর্থের জায়গায় অন্য কোনো অর্থ চলে আসতে পারে। তাই আমাদের জানতে হবে সাধারণত এই ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াসে ব্যবহার করা হয় না, তবে বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বিশেষ ক্ষেত্র মানে কি, যদি মানে চাকরি যিনি প্রার্থী তিনি আপনার স্ত্রী হন, তাহলে
চাকরি কনফার্ম। সো লাইক দ্যাট, এখানে হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ অর্থের বদল ঘটবে। আমরা যদি দেখতে চাই, এটাকে আমরা অ্যাডভান্স লেভেল বলছি। আপনারা যারা গ্রামারের কিছু মনে করেন যে একেবারে বেসিক শিখছেন, তাদের এই লেভেলে পড়ার দরকার নেই, এই পর্যন্ত পড়লেই ঠিক আছে, মানে থিঙ্কের আগ পর্যন্ত। সো দাগায় রাখবেন যে আপনি এই পর্যন্ত ফিট। আর যদি এর নিচে না বোঝেন, এটা একেবারে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স মানে সুপার অ্যাডভান্স। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট ফর দ্য ফাউন্ডেশন কোর্স, বাট আমি পড়াচ্ছি। সো দেখেন, থিঙ্ক অর্থ যখন বিশ্বাস করা বা মতামত দেয়া, আমরা তখন থিঙ্ককে কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ থিঙ্ক ভার্বটাকে কখনো কন্টিনিউয়াস, কখনো নন কন্টিনিউয়াস, অর্থাৎ কখনো কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়, আবার কখনো যায় না। ঠিক কখন যায় না আর কখন যায়, যদি থিঙ্ক মানে মতামত দেয়া হয়, তাহলে থিঙ্ককে আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। একজন শুয়ে পড়ছে, এই দেখেন, চেয়ারটা দেখায়, সত্যি কঠিন স্টুডেন্ট। এই জন্য বলি ক্যামেরাটা ঠিকঠাক করে রাখো বাবু। ক্যামেরা বন্ধের অপশন পাওয়া যায় না এখনকার নতুন ইয়েতে। যখন থিঙ্ক অর্থ বিলিভ বা বিশ্বাস করে, তখন থিঙ্ককে আমরা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। কিন্তু থিঙ্ক মানে যখন বিবেচনা করা, তখন কন্টিনিউয়াসে ব্যবহার করা সম্ভব। এখন এইখানে অনেকেই মাথা নষ্ট হবে। সো এটা হচ্ছে মডার্ন গ্রামার, মানে আধুনিক গ্রামারে এইসব বিষয়ে আলোচনা করা হয়। এখানে বলা হচ্ছে যে থিঙ্ক মানে যখন সিদ্ধান্ত নেয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে দেখা। দেখেন, আই থিঙ্ক ম্যারি ইজ কানাডিয়ান বাট আই এম নট শিওর। সো আমার মতামতে, মানে যতদূর আমি বিশ্বাস করি, ম্যারি হচ্ছে কানাডিয়ান, কিন্তু আই এম নট শিওর। সো এখানে আমি কি করছি, আই এম গিভিং অর প্রোভাইডিং অর আই এম অপাইনিং। ঠিক আছে, আই এম গিভিং অ্যান ওপিনিয়ন, আই হ্যাভ অ্যান ওপিনিয়ন, এবং দ্যাট ওপিনিয়ন ইজ দ্যাট ম্যারি ইজ কানাডিয়ান। সো আমার ওপিনিয়ন হচ্ছে ম্যারি কানাডিয়ান, বাট আই এম নট শিওর, কারণ আই ডোন্ট হ্যাভ সাইন্টিফিক প্রুফ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই আইডিয়া অর থিঙ্ক অফ মাই আইডিয়া? সো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, মানে আমার এই চিন্তা সম্পর্কে বা আমার এই বুদ্ধিটা সম্পর্কে তোমার মতামত কি, বা আমার প্ল্যান সম্পর্কে তোমার মতামত কি? সো ওয়েন ইউ আর আস্কিং ফর অ্যান ওপিনিয়ন, ইউ ক্যান নট ইউজ থিঙ্ক ইন প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট অর প্রোগ্রেসিভ টেন্স। সো আপনি প্রোগ্রেসিভ টেন্সের কখনোই ব্যবহার করতে পারবেন না, এটা কন্টিনিউয়াস করতে পারবেন না। কিন্তু থিঙ্ক অর্থ যখন বিবেচনা করা বা সিদ্ধান্ত নেয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে দেখা, তখন থিঙ্ককে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। এখন ব্যবহার করতে পারি মানে আপনি চাইলে করতে পারবেন, মানে আপনার যদি গায়ে জোর থাকে তাহলে আপনি এটা করতে পারবেন, কিন্তু আপনি না করলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রধান নিয়মটা কি, এখানে দেয়া আছে যে থিঙ্ক ভার্বটা কন্টিনিউয়াস হবে না, রাইট? এখানে কিন্তু দেয়া আছে, তালিকার ভেতরে দেখেন থিঙ্ক ভার্বটা আছে কিনা। না থাকলে যোগ করে নিয়েন। সো থিঙ্ক ভার্বটাকে সাধারণত আমরা পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব, ষষ্ঠ ইন্দ্রিয়ের ভার্ব। সো সাধারণত এটা কন্টিনিউয়াসে ব্যবহার না করলেও চলে। অর্থাৎ নিয়মটা হচ্ছে এটা কন্টিনিউয়াস আমরা করব না, কিন্তু আপনি যদি চান এটাকে কন্টিনিউয়াস করতে পারেন। এখন কেউ যদি কন্টিনিউয়াস না করে, তাহলে কি ভুল হবে? না। অর্থাৎ সিম্পলে লিখলে কোনো অসুবিধা নেই, কারণ ওইটাই রুল। এখন অনেক মাতব্বর আছে, তারা যদি কন্টিনিউয়াস করতে চায় তাহলে করতে পারে। এখন কন্টিনিউয়াস করলেও হবে, সিম্পল করলেও হবে। তাহলে আমরা দুইটাই কেন শিখছি? কারণ শিখছি পরীক্ষাতে বা প্রশ্নে এমনও থাকতে পারে যেখানে কারেকশনে দিয়েছে আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড। এখন আপনার কাছে দেখে মনে হবে যে ও মা, থিঙ্ক ভার্বটা কন্টিনিউয়াস করা যায় না, তাহলে বোধহয় এখানেই ভুল আছে। কিন্তু তো কন্টিনিউয়াস করা সম্ভব, মানে আপনি চাইলে কন্টিনিউয়াস করতে পারবেন, আবার না চাইলে নাও করতে পারবেন, অর্থাৎ দুটাই আপনার হাতে। যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড, আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইট। অর্থাৎ আমি চাইলে এখানে আই এম থিঙ্কিং অ্যাবাউটও করতে পারি, আই থিঙ্ক অ্যাবাউটও করতে পারি।
অর্থাৎ থিঙ্ক মানে যখন বিবেচনা করা হবে তখন থিঙ্ককে সিম্পলেও ব্যবহার করা যাবে, কন্টিনিউয়াসও ব্যবহার করা যাবে। কিন্তু থিঙ্ক মানে যখন ওপিনিয়ন দেয়া বোঝাবে তখন কোনোভাবেই সেটাকে কন্টিনিউয়াস করা যাবে না। থিঙ্ক মানে যখন ওপিনিয়ন দেয়, আই থিঙ্ক ইউ শুড গো, অর্থাৎ আমি এখানে ওপিনিয়ন দিচ্ছি। এখন আমি যদি বলি যে আই এম থিঙ্কিং অফ লিভিং দ্য জব অর আই এম থিঙ্কিং অফ ম্যারিং হার, তখন এটা আমি বিবেচনা করছি, তখন আমি ভেবে দেখছি যে এটা করা যায় কিনা। তাহলে যখন ভেবে দেখা বোঝাবে, বিবেচনা করা বোঝাবে, তখন আই থিঙ্কও লিখতে পারবো, আই এম থিঙ্কিংও লিখতে পারবো। কিন্তু যখন মতামত দেওয়া বোঝাবে তখন আই এম থিঙ্কিং লিখতে পারবো না, আই থিঙ্ক লিখতে হবে। সো এটা এগুলো খুবই একেবারে বলা যায় মাইক্রো লেভেলের গ্রামার, খুব ছোট্ট ছোট কাজ করে, বাট স্পোকেন ইংরেজিতে এগুলো অত্যন্ত বেশি ব্যবহৃত হয়। নিকি ইজ থিঙ্কিং অফ গিভিং আপ হার জব। সো ইজ থিঙ্কিং অফ মানে বিবেচনা করছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা শব্দের সূক্ষ্ম অর্থও জানতে হবে, কারণ অর্থের সাথে সাথে এখানে গ্রামারের বদল ঘটবে সিম্যান্টিক্যালি। সো তারপরে যে ভার্বগুলো রয়েছে সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব, সি, হিয়ার, স্মেল, টেস্ট, লুক, ফিল। সি মানে দেখা, হেয়ার মানে শোনা, স্মেল মানে গন্ধ নেয়া, টেস্ট মানে স্বাদ নেয়া, লুক মানে দেখায়। এখানে লুক মানে কিন্তু দেখা নয়, দেখায়, তোমাকে সুন্দর দেখাচ্ছে। এই যে দেখানো, দেখানো এবং দেখা একই জিনিস না। চাঁদ সুন্দর দেখায় মানে দেখতে সুন্দর লাগে, এই লুকের অর্থ, হ্যাঁ। আর ওই লুকের অর্থ হচ্ছে লুক অ্যাট, লুক মানে তখন তাকানো। সো এই লুকের অর্থ কি? এই লুকের অর্থ হচ্ছে দেখে মনে হওয়া, দেখে মনে হওয়া মানে সিম অ্যাপিয়ারের মতোই। ওই যে তোমার এই দেখলে মনে হয় একটা গান আছে না, এরকম লাইক দ্যাট। সো ওইটা হচ্ছে লুক, এই লুক। এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের লুক। দেন আছে ফিল, ফিল মানে অনুভব করা। সো আমরা সাধারণত সি, হিয়ার, স্মেল, টেস্টের সাথে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। ডু ইউ সি দ্যাট ম্যান ওভার দেয়ার, দ্য রুম স্মেলস, লেটস ওপেন আ উইন্ডো, দ্য স্যুপ ডাজন্ট টেস্ট ভেরি গুড। সো আমরা এই ভার্বগুলোকে সাধারণত সিম্পল টেন্সে ব্যবহার করি, অন্য কোনো টেন্সে ব্যবহার করি না। কিন্তু চাইলে দেখেন, আমরা যদি বলি যে তোমাকে সুন্দর দেখা, এর ইংরেজি হচ্ছে ইউ লুক গুড আর ইউ লুক ওয়েল। বাট এমন যদি হয় যে সাধারণত কাউকে সুন্দর দেখায় না, কিন্তু আজকে সুন্দর দেখাচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কেমন লাগছে বা দেখাচ্ছে বা অনুভব করছে বোঝাতে লুক বা ফিলকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। যায় মানে কি প্রেজেন্ট সিম্পলে করলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের প্রধান যে রুল, যেটা প্রেজেন্ট সিম্পলেই করতে হবে, সিম্পলেই করতে হবে, সেখানে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন। যেমন কি, ধরেন কেউ হচ্ছে চুল আলু থালু করে সারা বছর ঘুরে বেড়ায়, এবং দাড়ি কাটে না, গোসলও করে না। তো একদিন দেখলেন খুব শেপ টেপ হয়ে, ক্লিন শেভ হয়ে, স্যুট টুট পরে, হ্যাঁ, ক্যাম্পাসে চলে আসছেন, নায়ক মতো লাগছে, তখন বললেন যে আরে তোরে তো আজকে সেই লাগতেছে। তো তার মানে হচ্ছে এটা যে সাডেন চেঞ্জ ইন লুক অর সাডেন চেঞ্জ ইন ফিলিং। অর্থাৎ যদি লুক এবং ফিলের আকস্মিক পরিবর্তন ঘটে, অনুভব এবং দেখানোর আকস্মিক পরিবর্তন ঘটে, তাহলে আমরা লুক এবং ফিল ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। তার মানে ইউ আর লুকিং ওয়েল টুডে, এর পেছনে একটা মিনিং আছে যে ইউ ডোন্ট লুক ওয়েল এভরি ডে। ইউ ডোন্ট লুক ওয়েল এভরি ডে, বাট নাও অ্যাট দিস মোমেন্ট ইউ আর লুকিং ওয়েল টুডে। তার মানে সাডেন চেঞ্জ ইন লুক, দৃশ্যের হঠাৎ পরিবর্তন। সো সেন্টেন্সের ভেতরেই মিনিংটা বোঝা যাবে যে আপনি কাকে কিভাবে ডিল করছেন। অর হাউ আর ইউ ফিলিং নাও, অর্থাৎ এই মুহূর্তে তুমি কেমন অনুভব করছো। সাডেন চেঞ্জ, ইজ দেয়ার এনি চেঞ্জ। দেখেন আমরা এইটা কখন জিজ্ঞেস করি যে তুমি এখন কেমন লাগছে। কেউ অ্যাক্সিডেন্ট করলো, হাসপাতালে ভর্তি করলাম, বা অসুস্থ ছিল, এখন একটা ওষুধ দিলাম, একটা ঘুম দিল, ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করলেন যে এখন কেমন বোধ করছো। অর্থাৎ ইজ দেয়ার এনি চেঞ্জ ইন ইউর ফিলিং। সো যখন চেঞ্জটা বুঝাবে তখন লুক এবং ফিলকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। দেখেন, সো তোমার এখন কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং নাও। এটাকে অন্যভাবে লেখা যায় হাউ ডু ইউ ফিল নাও, কোনো অসুবিধা নেই। বাট মূলত আকস্মিক চেঞ্জ বোঝাতেই অর
বা এই অংশটাকেই বেশি প্রেফার করা হয়। আমি আগে বলেছি যে সাধারণ নিয়মে লিখলে কোনো অসুবিধা নেই। সাধারণ নিয়ম মানে কি, যে এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস করা যায় না, অর্থাৎ সিম্পলে লেখা যায়। আমি এখানে বলে দিয়েছি যে প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটাতেই ব্যবহার করতে পারি, অর্থাৎ এগুলোকে চাইলে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন। তো আমি কেন শেখাচ্ছি, কারণ আপনি বইয়ে দেখবেন যে আপনি কোনো কোনো ক্ষেত্রে ইউ আর লুকিং ওয়েল টুডে এটাও লেখা আছে। আমি যদি শুধু লিখি যে ইউ লুক ওয়েল টুডে এটাই কারেক্ট, তাহলে আপনি এটা ভুল জায়গায় আসবেন। সো সেক্ষেত্রে এটাও কিন্তু কারেক্ট এবং এটাই মোর কারেক্ট এই অর্থে। আকস্মিক কোনো কিছুর পরিবর্তন যদি বোঝানো হয়, আকস্মিক ফিলিং অথবা আকস্মিক লুকিংয়ের, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দেখেন, সাধারণ অর্থে আমরা পারি না। ধরেন আপনার আই ইউজুয়ালি ফিল টায়ার্ড ইন দ্য মর্নিং, সো সেক্ষেত্রে কিন্তু আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড ইন দ্য মর্নিং আপনি লিখতে পারবেন না। ওয়াই? কেন পারবেন না? কারণ এটা আচরণের আকস্মিক পরিবর্তন নয়। অর্থাৎ এটা প্রতিদিন আপনি এই ফিলিং আপনার হচ্ছে। সচরাচর মানে কি? ইট ইজ রেগুলারলি, ইট ইজ ইউজুয়ালি, ইট হ্যাজ বিন নর্মাল। সো আকস্মিক কথাটা আমি কিন্তু বলেছি, একটা পার্টিকুলার মোমেন্ট বুঝাবে। যখন আপনি কন্টিনিউয়াস বুঝাবেন তখন একটা পার্টিকুলার মোমেন্টে আপনার কেমন লাগছে এটা বুঝাবে। বাট আপনি সারাদিন কেমন ফিল করেন, হাউ ডু ইউ ফিল, সেটা কিন্তু কন্টিনিউয়াস করা যাবে না, কারণ এটা নর্মাল একটা স্টেট বোঝাচ্ছে। সো আপনি প্রতিদিন আপনার ক্লান্ত লাগে, এটাকে আপনি আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড ইন দ্য মর্নিং এটা লেখা যাবে না। আই ইউজুয়ালি ফিল টায়ার্ড ইন দ্য মর্নিং। সো সেক্ষেত্রে এভাবে লিখতে হবে যে এটাকে কখনোই কিন্তু কন্টিনিউয়াস করা যাবে না। দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। দেখেন, সি অর্থ যদি দেখা করা বা ভিজিট বা ব্যবস্থা করা বোঝায়, ব্যবস্থা করা হয়। সি অর্থ যদি দেখা করা বা ভিজিট করা বা ব্যবস্থা করা হয়, তবে সি কে প্রোগ্রেসিভ টেন্সে ব্যবহার করা যায়। আগেই বলেছি সি মানে যখন দেখা, সি মানে যখন দেখা, তখন কিন্তু কোনোভাবেই কন্টিনিউয়াস হবে না। কিন্তু সি কে যদি কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় তাহলে সে তিনটা অর্থ দিতে পারে। সেই তিনটা অর্থ কি? হয় দেখা করা, দেখা করা আর দেখা এক জিনিস নাকি? নো, মিট এবং সি একই জিনিস না। ভিজিট মানে পরিদর্শন করা, সো যদি পরিদর্শন করা হয় তাহলে সি কে কন্টিনিউয়াস করা যাবে। আবার যদি ব্যবস্থা করা হয় তাহলেও কিন্তু কন্টিনিউয়াস টেন্স করা যাবে, অর্থাৎ তখন সি এর অর্থের পরিবর্তন ঘটবে। লুক এট দিস, আই এম সিং হিম টুমরো, অর্থাৎ আমি তার সাথে আগামীকাল দেখা করব। হি ইজ সিং দ্য সাইট, এখানে সিং মানে হি ইজ ভিজিটিং দ্য সাইটস। সাইটস মানে আমাদের ডেভেলপমেন্ট সাইট, এখানে ভিজিটিং মিনিং। অ্যান্ড দ্য ডিরেক্টর ইজ সিং দ্য অ্যাপ্লিক্যান্টস টুমরো। সিং মানে এখানে কি? ব্যবস্থা নেয়া। ওকে, এখানে সিং মানে দেখা করা বা ভিজিট করা, পরিদর্শন করা একই। আহ, ভাই বা নেয়া মানে এখানে দেখা করা অর্থেই বোঝানো হয়েছে। দ্য ডিরেক্টর ইজ সিং দ্য অ্যাপ্লিক্যান্টস টুমরো, যারা আবেদন করেছেন তাদের সাথে আগামীকাল বসছেন উনি। হি ইজ সিং অ্যাবাউট টিকেটস ফর টু নাইট। সো হি ইজ সিং অ্যাবাউট, এখানে সি মানে হচ্ছে অ্যারেঞ্জ করা। হোয়াট? অ্যারেঞ্জ। অর্থাৎ এখানে যে সি কে কন্টিনিউয়াসে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু দেখা অর্থে ব্যবহার করা হয়নি, অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহার করা হয়নি। যখনই কন্টিনিউয়াস করা হয়েছে এটার অর্থ অন্যরকম অর্থ। অর্থাৎ এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে হি ইজ অ্যারেঞ্জিং টিকেটস ফর টুনাইট, দ্য ডিরেক্টর ইজ মিটিং দ্য অ্যাপ্লিক্যান্টস টুমরো, হি ইজ ভিজিটিং দ্য সাইটস, আই অ্যাম মিটিং হিম টুমরো। সো মিটের জায়গায় সি ব্যবহার করা হয়েছে স্টাইল করার জন্য। এটাকে এলিমেন্টস অফ স্টাইল বলে, রেটোরিক বলে। ভাষার ক্ষেত্রে অনেক শব্দ চেঞ্জ করে করে সৌন্দর্য বৃদ্ধি করা যেতে পারে। সো লাইক দ্যাট, এটা এভাবেই ব্যবহার করা হয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ গ্রামারের বাইরে গিয়ে এটা করা হয়েছে, যার কারণে এখানে সি কে আমরা কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি। সো ইংরেজিতে আরো একটা প্রোভার্ব রয়েছে, প্রোভার্ব বলছি একটা ইডিয়মস রয়েছে যে সিং অ্যান্ড সিং। এর মানে হচ্ছে দেখছি তো দেখছি, আমি তোমাকে দেখছি তো দেখছি তো দেখছি। সি অর্থ যদি বোঝা হয়, বোঝা মানে আন্ডারস্ট্যান্ড, তবে সি কে কখনো প্রোগ্রেসিভ টেন্সে ব্যবহার করা যায় না। সি এর আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে বোঝা। আমরা বলি আই সি, আমি বুঝছি। আই সি মানে কি? আমি বুঝছি বা আমি বুঝি। তুমি কি বলতে চাও? তুমি কেন কাঁদো? আমি তো বুঝি। সো দিস আই সি ইজ আন্ডারস্ট্যান্ড। সো মিনিং এর উপর ডিপেন্ড করছে। এখানে সি মানে যেহেতু আন্ডারস্ট্যান্ড, সুতরাং
এখানে আসলে সি কে কন্টিনিউয়াসে ব্যবহার করা যাচ্ছে না, এটা সবসময় সিম্পলই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হবে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে চাই। আর যদি পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে চাই পাস্ট সিম্পল হবে। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। একই ব্যাপার, সাধারণত আমরা বিংকে এনকাউন্টার করেছি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে। আমরা সাধারণত অ্যাক্টিভ ভয়েসে বিংটাকে খুব কম ব্যবহার করি, বা ব্যবহার করি না বললেই চলে। আমরা বি ভার্বকে কন্টিনিউয়াসে খুব কম ব্যবহার করেছি, তাই না? আমরা অ্যামিজার ব্যবহার করি, কিন্তু বি কে কখনো ব্যবহার করেছি যে আই অ্যাম বিং? এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে, এটা কিন্তু প্যাসিভ না। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে কখনো ব্যবহার করতে আমরা দেখি নাই, অর্থাৎ আইনজি যুক্ত হিসেবে বিং কে ব্যবহার করতে দেখি নাই। অ্যাক্টিভ ভয়েসে আমরা অ্যামিজার ব্যবহার করেছি, আই এম এ স্টুডেন্ট, এক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভের প্রশ্নই ওঠে না। সো এসব ক্ষেত্রে আমরা অ্যামিজার ব্যবহার করি, কিন্তু আমরা বিং কে কখনোই ব্যবহার করি না ইন অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে দেখেছি সাবজেক্ট প্লাস অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপলটাই মূল ভার্ব, আর এগুলো মডেল হিসেবে কাজ করছে টু মার্ক দ্য টেন্স অ্যান্ড ভয়েস। বাট এক্ষেত্রে বিটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। দেখেন, কেউ যদি চোর হয় তাহলে সে হচ্ছে রেগুলারলি চোর, কিন্তু কেউ যদি হঠাৎ করে চুরি করে সে হচ্ছে ইরেগুলার চোর। অর্থাৎ ব্যাপারটা খুব সিম্পল। কিরকম সিম্পল? ধরেন কেউ যদি হাড় কিপটা হয় সেটা সে নর্মালি কিপটা, কিন্তু হঠাৎ করে কেউ যদি কিপটামি করে, ধরেন কোনো একজন ব্যক্তি, সে হচ্ছে খারাপ না, মানে আপনি তাকে এতদিন ভালো বলে জানেন, কিন্তু হঠাৎ করে দেখলেন একদিন সে রেগে গিয়ে পিটানো শুরু করলো। সেটা হচ্ছে আচরণের আকস্মিক পরিবর্তন। একই ওই যে আমরা একটু আগে দেখলাম ফিলিংসের আকস্মিক পরিবর্তন। আই এম ফিলিং আনওয়েল, আই মিন আমি এত সময় ভালো ছিলাম, এখন এই মুহূর্তে আমি আনওয়েল ফিল করছি, মানে দেয়ার যে চেঞ্জ ইন মাই ফিলিংস, লাইক দ্যাট। যদি কারোর আচরণের আকস্মিক পরিবর্তন বোঝায় তাহলে আমরা অ্যাম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করি ইন অ্যাক্টিভ ভয়েস, এবং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ এখানে বি হচ্ছে মূল ভার্ব, অ্যাম ইজ আর হচ্ছে অক্সিলারি ভার্ব। অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এটা বুঝতে পারবো যে খুব ইন্টারেস্টিং। কোনো ব্যক্তি ধরেন সেলফিশ না, মানে সেই উদার মনের মানুষ, কিন্তু হঠাৎ করে দেখবেন যে একদিন সে সেলফিশে আচরণ করছে, হঠাৎ করে, মানে একদিন কোনো একটা কাজে সে সেলফিশে আচরণ করছে যে আমি এটা করতে দিব না, এটা হবে না, এই হবে না, সেই হবে না। সো দিস ইজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার। যেমন আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই হি ইজ বিং সো সেলফিশ, হি ইজন্ট ইউজুয়ালি লাইক দ্যাট। সো সে তো সেলফিশ না, কিন্তু আজকে কেন সেলফিশের মতো আচরণ করছে? অর্থাৎ এটা কি? আ সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, আচরণের আকস্মিক পরিবর্তন। এখন কেউ যদি সাধারণত সেলফিশ হয় তাহলে আমরা বলবো হি ইজ সেলফিশ, কারণ সে সবসময় সেলফিশ, মানে সে আগেও সেলফিশ ছিল, ভবিষ্যতেও থাকবে, এখনও সেলফিশ। কিন্তু একজন ব্যক্তি যে খুবই ভালো মানুষ, সে হঠাৎ করে একদিন ধরেন যে সেলফিশের মতো আচরণ করছে। কেন করছে? কারণ আপনি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, সো মাইন্ড করতেই পারে, এই কারণে ধরেন আপনার সাথে একটু সেলফিশ আচরণ করছে। হ্যাঁ, আপনার একটু আহ, আপনি বেস্ট ফ্রেন্ড হইতে পারেন, এই ক্ষেত্রে আপনার উপর একটু ডিস্টার্ব ফিল করছে আর কি। তো সেই জন্য আপনার সাথে একটু সেলফিশ আচরণ করছে। বাট তাহলে হি ইজন্ট ইউজুয়ালি লাইক দ্যাট, রাইট? সে তো এমন না, আমরা বলি না সে তো এমন না, তাহলে এমন কেন করছো তুমি? এই ঝগড়া হলে আমরা বলি না ইনবক্সে, তুমি এমন কেন করছো, তুমি এমন কেন করছো? সো এইটাই হচ্ছে ওয়াই আর ইউ বিং সো, অর্থাৎ তুমি এমন কেন করছো। তো দিস ইজ এ সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, এবং আমরা খুব ইন্টারেস্টিং বাক্য। সো দেখেন, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইজ বিং সো সেলফিশ, হি ইজন্ট ইউজুয়ালি লাইক দ্যাট। আমি বুঝতে পারছি না সে এমন স্বার্থপরের মতো আচরণ কেন করছে। সে তো সচরাচর এমন করে না, আমরা বাস্তব জীবনে এমন বলি না। সো ধরেন হচ্ছে যে নায়িকা আসছে, নায়িকা রাস্তা দিয়ে আসছে, এখানে কোটেশন দেওয়া মানে কি দুইটা আলাদা ব্যক্তির কথা, হ্যাঁ। এরকম যদি কোটেশন থাকে তার মানে এটা হচ্ছে কোনো ব্যক্তির কথা, ওয়ান কোট। সো এরকম কোটেশন মানে হচ্ছে এখানে দুইজন ব্যক্তি কথা বলছে, হ্যাঁ। একজন বলছে, কাকে বলছে? নায়ক বলছে নায়িকাকে, দ্য পাথ ইজ আইসি। পাথ হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে গিয়েছে পথ শব্দ থেকে, এই পথ যদি না শেষ হয়, সেই পথ। তো ইংরেজরা যেহেতু পথ উচ্চারণ করতে পারে না, ওরা উচ্চারণ করছে পাথ। ঠিক আছে, ওরা একটু তুমি এমন কেন খসছো, ওরা হচ্ছে যে
ওই দি পাথ ইজ আইসি, এই জন্য পথ হয়ে গেছে পাথ, কিন্তু এটা কিন্তু পথই আসলে বাংলা থেকে গিয়েছে ইংরেজিতে। দ্য পথ ইজ আইসি অ্যান্ড ডোন্ট স্লিভ। পথটি কিন্তু বরফাচ্ছন্ন, তুমি আবার পড়ে যেও না, পিছলে পড়ো না যেন, ঠিক আছে? তো নায়ক নায়িকাকে বলছে, এখন নায়িকা বলছে যে ডোন্ট ওয়ারি, আই এম বিং ভেরি কেয়ারফুল। সো দেখেন এটা হচ্ছে যে ডোন্ট ওয়ারি, আই এম বিং ভেরি কেয়ারফুল। তো নায়িকা বলছে চিন্তা করো না, আমি খুব সাবধানে আসছি। তার মানে নায়িকা সাবধানে থাকে না, এখন সাবধান হচ্ছে। সো আই এম বিং ভেরি কেয়ারফুল মানে কি? আই এম নট কেয়ারফুল অ্যাট অল, বাট নাও আই এম বিং ভেরি কেয়ারফুল। সো দিস ইজ a sudden change in behavior. Normally I'm not careful, but I'm being very careful. It means that in normal sense I'm not careful, but now I'm being very careful. So this is অবস্থা বুঝে ব্যবস্থা. So now compare. So what is the difference between I am and I am being? So that can he never thinks about other people. He is very selfish. তো সে অন্যকে নিয়ে কখনোই ভাবে না, অন্যদের কথা কখনোই ভাবে না, সে খুব স্বার্থপর, ঠিক আছে? সো সে খুব স্বার্থপর, এখানে হি ইজ ভেরি সেলফিশ, এর মানে হচ্ছে যে সে সবসময় সেলফিশ, হি ইজ সেলফিশ জেনারেলি, নট অনলি নাও, রাইট? এই যে আমি এখানে দেখেন ভালো করে বলে দেওয়া আছে যে সে শুধু এখনের জন্য সেলফিশ হচ্ছে এমন না, হি ইজ অলওয়েজ সেলফিশ। সো আমরা তখন বিভার ব্যবহার করি যখন আমরা বোঝাই যে সব সময়ের জন্য একই, বাট আমরা যখন বলবো হি ইজ বিং ভেরি সেলফিশ, এর মানে হচ্ছে হি ইজ নট সেলফিশ এট অল, বাট অ্যাট দিস মোমেন্ট হি ইজ বিহেভিং লাইক আ সেলফিশ। সো আমরা কম্পেয়ার করছি কিন্তু এই সেলফিশের সাথে এই সেলফিশ, এবং এই কেয়ারফুলের সাথে এই কেয়ারফুল। সো আই ডোন্ট লাইক টু টেক রিস্ক, আমি ঝুঁকি নিতে পছন্দ করি না। একটা কবিতা আছে, আমি কোনো রিস্ক নেই না। সো লাইক দ্যাট, আমি কোনো রিস্ক নেই না, আই এম এ ভেরি কেয়ারফুল পার্সন। তো দেখেন এখানে কিন্তু আই এম বিং এ ভেরি কেয়ারফুল পার্সন নাই, কারণ এখানে যখন অ্যাম ব্যবহার করা হয়েছে এর মানে হচ্ছে যে আমি সবসময় সাবধানী মানুষ, আমি সবসময় সাবধানে চলাচল করি। সো এটা আলাদা করে বলার কিছু নেই। সো অ্যাম বিং ইজ বিং আর বিং মানে যদি আমরা ব্যবহার করি তাহলে ইন দ্যাট সেন্স দিস ইজ এ সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার। সো দ্য বয়েজ আর বিং আপসেট, আই মিন ছেলেরা উৎফুল্ল ছিল, হঠাৎ করে এখন আপসেট হওয়া শুরু করছে। সো দিস ইজ এ সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, রাইট? সো দ্য বয়েজ আর আপসেট এর মানে তাদের মন খারাপ, আর দি বয়েজ আর বিং আপসেট এর মানে হচ্ছে যে এত সময় তারা হ্যাপি ছিল, এখন তারা সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, তারা আপসেট হয়ে যাচ্ছে। এন্ড নাও মনে রাখতে হবে যে অ্যামবিং ইজবিং আরবিং শুধু আচরণের আকস্মিক পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তো যখনই আমরা একটা ব্যবহার শিখি তখন ওইটা আবার অন্য জায়গায় ইউজ করার চেষ্টা করি। মনে রাখতে হবে যে অ্যামবিং ইজবিং আরবিং শুধু বিহেভিয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হবে, অন্য কোথাও ব্যবহৃত হবে না। যেমন আমি অসুস্থ হচ্ছি, এর ইংরেজি আই এম বিং ইল এরকম বলা যাবে না কিন্তু, ঠিক আছে? আই এম ফিলিং ইল বলা যাবে। স্যাম ইজ ইল, নট ইজ বিং ইল। অর্থাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া বোঝাতে অ্যাম বিং ইজ বিং আরবিং ব্যবহার করা যাবে না, অর্থাৎ বিং ব্যবহার করা যাবে না, ফিল ব্যবহার করা যেতে পারে। ফিল যেহেতু কন্টিনিউয়াস ব্যবহার করা যায় সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, সাডেন চেঞ্জ ইন ফিলিং এর জন্য, সেক্ষেত্রে স্যাম ইজ ফিলিং ইল বলতে পারেন, ফিলিং সিক এটাও বলতে পারেন। আর ইউ টায়ার্ড, আর ইউ বিং টায়ার্ড, এই ক্ষেত্রে কিন্তু বিং হবে না, কারণ এটা কোনো আচরণের ব্যাপার নয়। ওকে, দের ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। আচ্ছা, তারপর হচ্ছে অভ্যাসগত কাজ বা নিয়মিত কোনো কিছু হয় এটা বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি, এটা আপনারা অনেকেই জানেন। সো সো দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, দেখেন শব্দটা আছে নাও, নাও থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকি সবসময়, রাইট? কিন্তু এখানে কিন্তু কন্টিনিউয়াস করা যাবে না, কারণ ভার্বটা আছে আন্ডারস্ট্যান্ড। সো আন্ডারস্ট্যান্ড ভার্বটা কন্টিনিউয়াস হয় না, তো যার কারণে এটাকে কন্টিনিউয়াস করা যাবে না, এটা উদাহরণ দেওয়া হয়েছে। আর কোনো কাজ নিয়মিতভাবে হয় এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি, সেটা অবশ্যই আমি আগেও বলে দিয়েছি। কিভাবে বলে দিয়েছি দেখেন, আমি ইন্ডিকেটর দিয়েছি যে এই শব্দগুলো থাকলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। টুডে, নাও এ ডেজ, অফেন, অলওয়েজ ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে এটা হবে। সো এই রুলগুলো আপনাদের দেখতে হবে যে কোথায় আলো ব্যবহৃত হয়, আমি জাস্ট এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টগুলো তুলে দিচ্ছি। দেন আপনারা যেটা করবেন, ইউ উইল প্র্যাকটিস হোয়াট, এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করবেন কিভাবে? কিছুর উত্তর দেয়া আছে যেগুলো খুবই সহজ, সেগুলোর উত্তর দেয়া নাই। এটাই নিয়ম যে সহজগুলোর উত্তর না দিয়ে দেয়া, তাহলে স্টুডেন্টরা দেখে দেখে করার চেষ্টা করে। সো কিভাবে করতে হবে, যে চারটি ধাপের কথা বলেছিলাম।
প্রথমে টেন্স খুঁজে বের করা, টেন্স নির্ণয় করা, ভয়েস নির্ণয় করা অ্যান্ড দেন ট্রান্সলেট করা। সো আপনারা এই পদ্ধতিতে এই অনুবাদগুলো করতে পারেন এবং কিভাবে বিভার্ব ব্যবহার করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে। খুবই অসাধারণ সব নিয়মকানুন দেওয়া আছে এবং এইটা করবেন যারা আইবিএতে পরীক্ষা দিবেন তাদের জন্য বা ব্যাংকে। এটা টোফেল স্ট্যান্ডার্ড কোশ্চেন, অর্থাৎ টোফেল এই ধরনের কোশ্চেন থাকে। সো আমরা ওই স্টাইলে করেছি এবং এই অংশটা কেউই পড়বেন না, একাডেমিক রাইটিং এর সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি আপনাদের ইংরেজি লেভেল খুবই ভালো হয় তাহলে এটা পড়ে দেখতে পারেন, ইট উইল ওয়ার্ক ফর ইউ, বাট আদারওয়াইজ এটা পড়ার কোনো দরকার নাই। যারা ইউনিভার্সিটিতে পড়েন, অনলি ফর দেম ইট ইজ রেলেভেন্ট। সো আমাদের দ্বিতীয় টেন্স রয়েছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। সাধারণত এটা কোথায় ব্যবহৃত হয়? সর্বাধিক ব্যবহৃত মানে ইন ইংলিশ। সবচেয়ে ব্যবহৃত হয় যে কোনো কিছু ধীরে পরিবর্তন হতে শুরু করেছে, অর্থাৎ স্লো গ্রাজুয়াল চেঞ্জ। যে জিনিস দ্রুত চেঞ্জ হয় সেক্ষেত্রে তো আমরা আহ, এমনি কন্টিনিউয়াস চেঞ্জ ব্যবহার করি, কিন্তু স্লো আর চেঞ্জ বোঝাতে গ্রাজুয়াল চেঞ্জ, আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, যেটা রাতারাতি পরিবর্তন হচ্ছে না, এই সকল ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তার মানে এমনি পরিবর্তন হলে তো আমরা কন্টিনিউয়াস ব্যবহার করবো, যে এখন পাল্টে যাচ্ছে, যুগ পাল্টে যাচ্ছে, তো কথাটাই আছে যাচ্ছে। তো যেহেতু ছয় ছয় একার থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, সো কোনো কিছু ধীরে পরিবর্তন হতে শুরু করেছে এরূপ বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন গেটিং, বিকামিং, চেঞ্জিং, ইমপ্রুভিং, স্টার্টিং, বিগিনিং, ইনক্রিজিং, রাইজিং, ফলিং অ্যান্ড গ্রোয়িং, এই ভার্বগুলো যদি এমন কোনো জায়গায় ব্যবহৃত হয় যেগুলো ধীর পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে এই ভার্বগুলো কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। আপনার যদি ডেইলি স্টার পড়ে থাকেন তাহলে ডেইলি স্টারে এটার প্রচুর ব্যবহার রয়েছে। ইজ ইউর ইংলিশ গেটিং বেটার? আই মিন, ইজ ইউর ইংলিশ ইমপ্রুভিং? অর্থাৎ it's a gradual development. The population of the world is increasing very fast. So is increasing, I mean, continuously it is increasing. So it's a gradual develop. At first I didn't like my job, but I am starting to enjoy it now. So this is a gradual development. ধীরে পরিবর্তন। Okay, so let's take a break and we'll be back after 15 minutes. যদি 10টা বেজে গেছে then we'll come back এবং একদম 15তেই ব্যাক করব। না, অনেকের আচরণ দেখে মনে হচ্ছে যে ইউ শুড বি দ্য টিচার and I should have been the student. Okay, so for your kind information, যে আপনারা পেমেন্ট করে ভর্তি হয়েছেন, it doesn't mean that you can dictate your teacher. If you can't obey your teacher, you're just a nonsense. এবং এটা প্রাইমারি এটিকেট ইন এ ক্লাসরুম, ইউ হ্যাভ টু ওবে ইউর টিচার। বেসিক ভাই, একটা মানুষের 2 মিনিট লেট হইতে পারে, ইট ডাজন্ট মিন দ্যাট আই এম ফাঁকি দিচ্ছে ক্লাসে। খুবই অস্বাভাবিক ঘটনা এগুলা, এবং এই ব্যাচে অনেক বেশি আমি এনকাউন্টার করছি। এত ইনটলারেন্স হলে তো ক্লাস করতে পারবেন না, হোয়াট এভার। সো I always do and I'm always doing. This is another difference of present continuous tense. আমি বলেছি যেমন কি অ্যাডভান্সের মধ্যে কি কি আছে, এই আরেকটা। সো সাধারণত আমরা অলওয়েজের সাথে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি এবং লেখা থাকে যে কোথাও অলওয়েজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে অলওয়েজের সাথে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। কখন ব্যবহার করা যায়? কোনো কাজ যদি আহ, কোনো কিছু প্রয়োজনের চেয়ে বেশিবার ঘটে, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কোনো কিছু বেশিবার ঘটে। স্বাভাবিকের চেয়ে কোনো কিছু বেশিবার ঘটে। আমি স্বাভাবিকের থেকে কোনো বেশিবার কোনো কাজ যদি বেশিবার করে থাকি, স্বাভাবিক মানে কি?
যে মানুষ একটা ভুল দুইবার করতে পারে, একবার করতে পারে, দিস ইজ নর্মাল, বাট ইফ ইউ মেক এ মিস্টেক 5 times a day, দিস ইজ অ্যাবনর্মাল। সো কোনো কিছু যদি নর্মালের বাইরে যে বেশি হতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে আমরা অলওয়েজের সাথে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। এবং কেউ যদি এর চেয়ে বেশি উদাহরণ আপনি সার্চ করতে চান, তাহলে ইউ ক্যান গুগল ইট। আদারওয়াইজ সাধারণত বইয়ে একটার বেশি করে এক্সাম্পল দেওয়া থাকে না। সো অনেক ক্ষেত্রে আমাদের এক্সাম্পল বানিয়ে বানিয়ে দিতে হয় বোঝানোর সুবিধার্থে। বইয়ে এক্সাম্পল অনেক কম থাকে। সো দেখেন, আই হ্যাভ লস্ট মাই কিজ এগেইন, আই এম লুজিং দেম, আই এম অলওয়েজ লুজিং দেম। মানে কোনো কিছু প্রয়োজনের থেকে বেশিবার ঘটা। সবচেয়ে বড় উদাহরণ হতে পারে কিরকম, আমরা যখন বাড়িতে যাই ছুটিতে, তখন সারাটা দিন ফোন চাপি, বা আমরা যারা বাড়িতেই থাকি, তখন আমাদের আম্মারা কি বলে, তুই ফোনের মধ্যে ঢুকিয়ে যা। হ্যাঁ, সারাদিন ফোনের মধ্যেই থাকোস, ফোনের মধ্যেই ঢুকে যা। সো তার মানে ফোনের দিকে আমরা যে তাকিয়ে থাকি, এটা কি প্রয়োজনের চেয়ে বেশি বার, অর্থাৎ এটা স্বাভাবিক নয়। একজন মানুষ হায়েস্ট 3 আওয়ার্সের বাইরে ফোন ইউজ করতে পারে না, বাট আমাদের অনেকেরই স্ক্রিন টাইম 9 আওয়ার্স, তারও বেশি। সো অনেকেই আমরা ফোনের মধ্যে ঢুকে যাই। সো সেক্ষেত্রে আমরা কি করি, ইউ আর অলওয়েজ লুকিং এট ইউর ফোন, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু ডু। সো সারাটা দিন তুমি ফোনের দিকে তাকিয়ে থাকো, তোমার কি আর কোনো কাজ নাই? সো দিস ইজ দ্য, মানে আমি যে টোনে কথা বলছি, দিস ইজ দ্য টোন। সো ল্যাঙ্গুয়েজ টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে হাউ ইউ স্পিক, আমি কোন টোনে বলছি এটা। তুমি সারাদিন ফোনের দিকেই তাকিয়ে থাকো, তোমার কি কোনো কাজ নেই, এরকম বললে কিন্তু বাক্যটা এরকম হবে না। সো টোন, সারাদিন তুমি ফোনের দিকেই তাকিয়ে থাকো, তোমার কি আর কোনো কাজ নাই। সো দিস ইজ দ্য টোন, কাইন্ড অফ আর কি। আমি তো আর অ্যাক্টিং করে পারি না, যেহেতু আমি নাটক টাটক করি নাই কোনোদিন। সো সারাটা দিন তুমি ফোনের দিকে তাকিয়ে থাকো, সো দিস ইজ অ্যাবনর্মাল। সো ইউ আর অলওয়েজ লুকিং এট ইউর ফোন, ইউ অলওয়েজ লুক অ্যাট হবে না তখন। অর্থাৎ এটা হচ্ছে ইজ নর্মাল, বাট অলওয়েজ লুকিং ইট মিনস, অলওয়েজের সাথে কন্টিনিউয়াস ব্যবহার করার মানেই হচ্ছে যে কোনো কিছু অস্বাভাবিকভাবে বেশিবার ঘটে যাওয়া, এটা স্বাভাবিক হতে পারে না। সো অনেকেই থাকে না, কানের কাছে ঘ্যান 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 প্যান প্যান করতে থাকে, এই সমস্যা সেই সমস্যা, সমস্যার অন্ত নেই। সো বাঙালি সবসময় ইজ নেভার স্যাটিসফাইড। সো আমরা কখনোই স্যাটিসফাইড না, সো ঘ্যান ঘ্যান করাই আমাদের সমস্যা। হি ইজ অলওয়েজ কমপ্লেইনিং। ইফ আই টিচ ইউ দ্য বেস্ট ওয়ান, আপনারা ভাববেন যে বেস্টের ওপরে মনে হয় কিছু আছে, ওইটা পড়াতে হবে। ওইটা তো আমি কই পাবো, আমার যেটা আছে আমি পাই দিতে পারছি। সো দের ইজ নাথিং মোর আই ক্যান অফার ইউ। সো এর মানে হচ্ছে যে অলওয়েজ কমপ্লেইনিং, মানে ঘ্যান ঘ্যান করা বাংলায়। লোকটা কখনোই সন্তুষ্ট হয় না। দ্য ম্যান ইজ নেভার স্যাটিসফাইড, হি ইজ অলওয়েজ কমপ্লেইনিং। সবসময় ঘ্যান ঘ্যান করতেই থাকে, হি ইজ অলওয়েজ কমপ্লেইনিং। সো আমি এখানে ব্যাখ্যাও দিয়েছি, শীটে সবকিছু দেয়া আছে। এখানে দুবার, দু একবার চাবি হারানো স্বাভাবিক ব্যাপার, কিন্তু বারবার হারিয়ে ফেলা হচ্ছে স্বাভাবিক ব্যাপার নয়। সো অস্বাভাবিক কোনো কিছু বোঝাতে আমরা অলওয়েজের সাথে কি ব্যবহার করি, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। মানে সারাদিন তাকিয়ে থাকা আসলে স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা, ঠিক সেই অর্থে এখানে দেয়া হয়েছে। সো দেন আপনারা এটা প্র্যাকটিস করবেন। আহ, এটা বেসিক নিয়ম দিয়ে করা যাবে। বেসিক মানে আমরা যে বেসিক নিয়ম এখানে বলেছিলাম, কিভাবে বাংলা রূপ দেখে টেন্স নির্ণয় করতে হবে, এই 4টা নিয়ম দেখেই আমরা এই ট্রান্সলেশনগুলো করতে পারবো। এবং এখানেই অনেকগুলো বিসিএস এর কোশ্চেন আছে, মানে আমরা কি করেছি, বিসিএস এর যেহেতু প্যাসেজ ট্রান্সলেশন থাকে, আমরা ওখান থেকে অনেকগুলো কেটে কেটে এখানে জুড়ে দিয়েছি, যাতে টেন্স দিয়ে আপনি সলভ করতে পারেন। এবং যখন আমরা বড় লেভেলের ট্রান্সলেশন করব, আই মিন প্যাসেজ ট্রান্সলেশন, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। সো যারা মানে প্র্যাকটিসের জন্য খুঁজছেন, এখানে এনাফ প্র্যাকটিসেস আছে, এর চেয়ে বেশি প্র্যাকটিস এমনিতে বইয়ে নাই। সো যেগুলো আছে সবগুলো রুলের উপর অন্তত করে একটা করে প্র্যাকটিস আছে। ওকে, দেন আছে একাডেমিক রাইটিং এ আমরা টেন্স কিভাবে ব্যবহার করতে পারি। আমি এটা বলেছি যে ইটস নট ফর ইউ, আপনাদের এই অংশটা পড়ার দরকার নেই। বাট যদি আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন, যাদের ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ে লেখালেখি করতে হয়, তারা এটা পড়তে পারেন, আদারওয়াইজ এটা আপাতত প্রয়োজন নেই। অথবা যারা হচ্ছে আইএলস বা ব্যাংকে পরীক্ষা দিবেন, রাইটিং পার্টের জন্য এটা জরুরি, বাট সাধারণত গ্রামারের ক্ষেত্রে এটা জরুরি নয়। দিস ইজ মাচ মোর অ্যাডভান্স। দেন আমাদের রয়েছে সিম্পল পাস্ট টেন্স। আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার শিখেছি গত ক্লাসে, যে কিভাবে এটা তৈরি হয়।
বাঁচতে হলে জানতে হবে আমরা বেস ফর্ম কি জেনেছি। দেখেন এই জিনিসটা আমি কালকে বলেছি, অনেকেই মিস করেছে। সাধারণত আমি বলেছি যে যদি একটা কাজ থাকে, যদি একটি কাজ থাকে, মানে অতীতে ললাম লেম তো বা ততাম তেম যুক্ত একটি কাজ থাকে, একটি কাজ থাকলে সেটি হবে পাস্ট সিম্পল টেন্স। শিটে সবকিছু লেখা থাকবে না, এই জন্য টিচারের দরকার আছে। সো এটা নোটে লিখে রাখবেন যে কোথাও যদি ল লাম লেন ত তাম তেন যুক্ত একটি কাজ থাকে তাহলে ওটি পাস্ট সিম্পল টেন্স। যদি দুটি কাজ থাকে তাহলে একটি পাস্ট সিম্পল টেন্স, একটি পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি দুইয়ের অধিক কাজ থাকে তাহলে সবগুলোই পাস্ট সিম্পল টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স তখনই হবে যখন পাস্ট সিম্পল টেন্সের মাত্র দুইটি কাজ থাকবে, অর্থাৎ দুইয়ের অধিক কোনোভাবেই হতে পারবে না। কি বলেছি? কোনোভাবেই দুইয়ের অধিক হতে পারবে না। দুইয়ের অধিক হলেই তখন আর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে পাস্ট সিম্পল টেন্স। যেমন আমরা এখানে একই বাক্যে ভার্ব পেয়েছি দেখেন, অর্থাৎ একটা আহ, আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পেয়েছি, অর্থাৎ একই সাথে কমপ্লেক্স একই সাথে কম্পাউন্ড, বাট উই ক্যান সে ইট, মেনশন ইট অ্যাজ এ কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু কমা দিয়ে পৃথক করা হয়েছে এর মানে অ্যান্ড, ঠিক আছে? কমা কিন্তু অ্যান্ড এর রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। So the burglar came in through the front door, picked up the woman's handbag, emptied it out and stole her purse. দেখেন এক, দুই, তিন, চার। এখানেই দেখেন সবার আগে কাজটা ঘটেছে কেম ইন কাজটা, কিন্তু এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করিনি। যদি এরকম থাকতো বাক্যটা, দেখেন এই দুইটা যদি বাক্য থাকতো তাহলে আমরা কি করতাম? যদি বাক্য থাকতো দুইটা তাহলে আমরা কি করতাম? কি করতাম আমরা? আমরা একটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতাম, অর্থাৎ দুইটা ভার্ব যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতাম? The burglar had come in and before, when, or and। বোঝা গেল? সো দুইয়ের অধিক হয়ে গেলে তখন কিন্তু এটা হবে না। দুইয়ের অধিক হয়ে গেলেই তখন আর কোনোভাবেই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। দেখেন কত সূক্ষ্ম পার্থক্য, জাস্ট অর্থ বদল করছে। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন হালকা একদম স্লাইট চেঞ্জ ইন মিনিং, এটার জন্য টেন্সের পরিবর্তন ঘটছে, এবং কত জায়গাতে কি কারণে অর্থ বোঝাতে আলাদা আলাদা টেন্স ব্যবহার করা হচ্ছে, আলাদা স্টাইলে ব্যবহার করা হচ্ছে। এই জন্য আমি বারবার বলেছি যে ইফ ইউ রিড দ্য হোল ডিকশনারি অ্যান্ড মেমোরাইজ ইট ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড লিটারেচার। তো সাহিত্য আপনি বুঝতে পারবেন না যত ভালোই আপনি ভোকাবুলারি জানেন। ইটস এ ডিফারেন্ট থিং। সেটাকে আমরা রেটোরিক্স বলি। হোয়াট এভার, দ্য বার্গলার হ্যাড কাম ইন থ্রু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড পিকড আপ দ্য উমেন্স হ্যান্ডব্যাগ। সো এখানে অ্যান্ড আমরা ব্যবহার করছি না, যেহেতু দুই পাশে আমাদের সেম হইতে হবে। যদি আমরা অ্যান্ড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বেস্ট হচ্ছে বিফোর বা ওয়েন ব্যবহার করা, অথবা দুইটা বাক্যকে সেপারেটলি লেখা, অথবা কমা দিয়ে লেখা, যাই হোক। আমি এটা বোঝানোর জন্য বললাম। সো যারা বোঝেননি তাদের জন্য এটা না। সো সে ঘুম থেকে উঠলো, দাঁত মাজলো এবং দ্রুত বাইরে বেরিয়ে গেল। এখানে কয়টা ভার্ব আছে পাস্ট সিম্পলের? তিনটা। কয়টা ভার্ব আছে? তিনটা। কেউ যদি একবারে না বুঝতে পারেন ভিডিওটা দুই তিনবার দেখবেন, অসুবিধা নাই, তো ভিডিও দেওয়া হচ্ছে। তিনটা ভার্ব আছে। আমি বলেছি যদি দুইটা ভার্ব হয় তখনই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স প্রযোজ্য হয়। আমরা বলেছি যে পাস্ট সিম্পলের দুইটা কাজ থাকলে, মানে ব্রেন খাটাইতে হবে, দুইটা মানে দুইটাই। দুইয়ের অধিক হয়ে গেলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স প্রযোজ্য নয়। সো সে ঘুম থেকে উঠলো, দাঁত মাজলো এবং দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে গেল। তাহলে কয়টা ভার্ব আছে? তিনটা। তাহলে তিনটা কি হবে?
পাস্ট সিম্পল, প্যারালাল স্ট্রাকচারে হবে তখন, একদম তিনটে প্যারালাল স্টাইলে হয়েছে। দেখেন, হি woke up, brushed his brushed his teeth and quickly left the house. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইএলস। আইএলস স্টুডেন্ট এটা ভুল করে থাকে, মাঝে মাঝে এ পাশে এক টেন্স ও পাশে আরেক টেন্স এরকম করে থাকে, বাট নর্মালি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। সো যদি মোর দ্যান টু ভার্বস থাকে তাহলে তখন আর পাস্ট পারফেক্ট টেন্স প্রযোজ্য নয়। ঠিক আছে? ওকে, এম আই টকিং অ্যাবাউট প্রেজেন্ট টেন্স হেয়ার? সো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিল করতে হবে। যদি কোথাও থাকতো আমি বলে দিতাম। সো ডোন্ট অ্যাপ্লাই দিস কাইন্ড অফ রুলস টু অ্যানাদার রুলস। আমি বলছি, এই অংশটা আমি কি বলেছি, এই অংশটাকে আমি কি বলেছি? বলেছি দিস ইজ ভেরি অ্যাডভান্স, রাইট? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্কিপ ইট, ইউ ডোন্ট নিড ইট। আই মিন সবকিছু আপনাকে বুঝতে হবে ইন দ্য ফার্স্ট লেভেল, বাট এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি দে আর ভেরি গুড ইন গ্রামার, সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাপ্লিকেবল। ওকে, বুঝাতে পেরেছি? তাহলে এখানে কয়টা ভার্ব আছে? আমি ঘরে ঢুকলাম, লাইট জ্বালালাম এবং দরজায় তালা দিলাম। কয়টা আছে ভার্ব? তিনটা। তাহলে কোন টেন্স হবে? পাস্ট সিম্পল। বুঝাতে পেরেছি? একদম সহজ। ধরেন এখানে আমাকে তার পরিকল্পনা সম্পর্কে সমস্ত অতিথিদের ভালোভাবে আপ্যায়ন করা হয়েছিল। এখানে ল লাম লেন আছে না? আছে তো নাকি? হ্যাঁ, তো এখানে ভার্ব কয়টা? একটা, মানে এখানে মূল ভার্ব আছে একটা এই বাক্যে। তাহলে একটা যদি ল লাম লেন যুক্ত বাক্য থাকে তাহলে সেটা পাস্ট সিম্পল টেন্স। কিন্তু আমি বলেছি যখনই দুইটা হবে, যেমন আমরা গতদিন দেখেছিলাম, সে আসার আগে আমি চলে এলে আমি ফিরে এলাম। দেখেন এখানে দুইটা ভার্ব আছে, সে এসেছিল এবং আমি ফিরে এলাম। সো এইখানে কিন্তু দুইটা পাস্ট সিম্পল টেন্স আছে, কিন্তু এখানে আছে কয়টা? একটা। তো আমার কথাটা হচ্ছে খুব সিম্পল। যদি একটা থাকে পাস্ট সিম্পল, কিন্তু যখন দুইটা হয়ে যাবে তখনই একমাত্র একটা পাস্ট পারফেক্ট আর একটা কি। সহজ কথা বলছি তাও অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সিম্পল একদমই, একটা পাস্ট পারফেক্ট অ্যান্ড একটা পাস্ট সিম্পল। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে দুইটা পাইলাম, এখন যদি দুইয়ের চেয়ে একটা বেশি হয়ে যায়, মানে তিনটা হয়ে যায়, তখন কি হবে? তখন আর এসব পাস্ট পারফেক্ট টেন্স খাটবে না, তখন সবগুলোই পাস্ট সিম্পলে হবে। বুঝতে পেরেছি? তখন কিন্তু পাস্ট পারফেক্ট প্রযোজ্য নয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট তখনই হবে যখনই দুইটা কাজ থাকবে, অনলি দুইটা। কিসের দুইটা? পাস্ট সিম্পলের দুইটা কাজ থাকবে, অর্থাৎ ল লাম লেন ততাম তেন যুক্ত দুইটা কাজ থাকবে। কিন্তু একটা থাকলে পাস্ট সিম্পল, দুইয়ের চেয়ে একটা বেশি হয়ে গেলে অর্থাৎ তিনটা থাকলেও পাস্ট সিম্পল, কিন্তু দুই হইলে তখন হবে বিপদ। তখনই আমার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? সো অনেকেই যেটা করে, আমরা যখনই পাস্ট পারফেক্ট শেখাই, ওই তিনটার মধ্যে যে একটা করে পাস্ট পারফেক্ট করে, কি যে আই হ্যাড এন্টার দ্য রুম, কারণ ওটা শুরুতে হয়েছে। সো বোঝাতে চায়, মনে হয় যে এটা লিখলে ভালো হবে, কিন্তু লিখলে কি হবে? ভুল হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এবং এটা সাধারণত রাইটিং এ স্টুডেন্টরা ভুল করে থাকে, এই জন্য রাইটিং পার্টেই দেওয়া হয়েছে। আলস রাইটিং এ এটা এটা কমন মিস্টেক্স এর মধ্যে পড়ে আর কি।
মিনিং এটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে, প্যারালাল স্ট্রাকচার ভায়োলেশন হবে। ওকে, নাও another important rule. সাধারণত আমরা যদি এস স্টারে ব্যবহার করি, দেখেন আমরা যদি এস স্টারে ব্যবহার করি তাহলে কোন টেন্স হয়? আজকে যা 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 শেখাবো সব কি বলেছি, সবই সেমি থেকে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ প্রি ইন্টারমিডিয়েট থেকে আপার ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স। সো বুঝতে অসুবিধা হলে এটা মানে রিপিটেডলি জানতে হবে, রাইট? But as soon as I pressed the send button, I realized that I had made a mistake and had sent it to her sister. এখানে আসলে দুইটা ভার্ব হলো, তো দুইটার ক্ষেত্রে আমি কেন পাস্ট পারফেক্ট করেছি, আমি বোঝানোর স্বার্থে করেছি। আসলে এখানে ভার্ব আছে দুইটাই। I realized and I had made a mistake and sent it to her sister আসলে মিস্টেকেরই একটা কি এক্সট্রা অংশ, যে হোয়াট ওয়াজ দ্য মিস্টেক। সো এটা আমি পরে বুঝাবো যে অ্যান্ড যুক্ত থাকলে কিভাবে দুইটা ভার্ব একটা ভার্বের কাজ করতে পারে। ঠিক আছে, এটা ডিফারেন্ট একটা গ্রামার। সো এটা নিয়ে আমরা পরে আলাপ করবো, বাট ওই এক্সাম্পলটা আপনারা মনে রাখেন। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলবো তখন আমাদের প্রেডিকেট সেম হইলে সেই সকল ভার্বকে আমরা একটা ভার্ব হিসেবে ধরি, অর্থাৎ সেটা সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই ড্যান্সড অ্যান্ড স্যাং, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আই স্যাং অ্যান্ড ড্যান্সড। ঠিক আছে, সো এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা এটা জানি কম্পাউন্ড সেন্টেন্স। সো এরকম একটা ব্যবসা আছে, আমরা পরে বলবো এটা নিয়ে কথা। আই ওয়াজড আ মুভি ইয়েস্টারডে, রাইট? এটা কারেক্ট সেন্টেন্স না? এটা নিয়ে কারো দ্বিমত আছে? সো আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন ইন্টারেস্টিংলি যদি এটার সাথে আমরা যুক্ত করি অ্যাট 8 p.m. ইয়েস্টারডে, একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে। টেন্সটা লিখতে হবে আই ওয়াজ ওয়াচিং আ মুভি। এইবার অনেকের মাথা নষ্ট হয়ে যাবে, কেমনে সম্ভব? ইয়েস্টারডে আছে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কোনো কথা? বলেন কিভাবে এটা সম্ভব হলো? বলেন তো দেখি, এরকম বাক্য কেউ কখনো দেখেছেন? একটু মাথাটা খাটান। আপনি যদি ইয়েস্টারডে 8 p.m. এর কথা চিন্তা করেন, যে ওই মোমেন্টে 8টার সময় তার কাজটা চলমান ছিল না? একটু চিন্তা করেন, শুধু ইয়েস্টারডে দেখলেই তো আমরা কি মেরে দিব? ইয়েস্টারডে দেখলে আমরা কি মেরে দিব? পাস সিম্পল, রাইট? কিন্তু পরীক্ষার যে প্রশ্ন করবে সে এর সাথে 8 p.m. যুক্ত করে দিছে, দেওয়ার পরে যারা একেবারে মহাবুদ্ধিজীবী সবার আগে উত্তর দিবে তারা কট খাবে। অতীতের সময়ের সাথে যদি, অর্থাৎ অতীতের সময়ের সাথে, পেরিয়ড অফ টাইমের সাথে বা বড় সময়ের সাথে যদি বিশেষ মুহূর্ত বা ঘড়ির সময় বা বছরের সাথে মাস, মাসের সাথে দিন বা এরকম নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, এটা কিন্তু একটা স্পেশাল রুল, এটা লিটারেচারে প্রচুর ব্যবহার করা হয়। যেমন দি লানসন গল্প পড়েছেন না আপনারা?
দি লানসন একটা লাইন আছে। কে পড়ে না দি লানসন? দেখেন আপনাদের একটু দুনিয়া দেখাই নিয়ে আসি। দেখেন দি লানসন, রাইট? বাক্যটা দেখেন, ইট ওয়াজ 20 years ago and I was living in Paris। এখন আপনার কাছে এটা দেখে মনে হবে এটা আনকমন ব্যাপার। I was living in Paris হয় কি করে? I lived in Paris হবে। I had a tiny apartment in the Latin Quarter। দেখেন, I was living in Paris। How is it possible? পসিবল হচ্ছে যে যে কারণে আমরা আলোচনা করছি, যদি এক্স্যাক্ট টাইমটা মেনশন থাকে, এই গল্পে এক্স্যাক্ট টাইমটা পরে মেনশন করা হয়েছে, হোয়াট এভার, অতীতের সময়ের সাথে যদি বিশেষ মুহূর্ত, যেমন 2000, আমরা বলি না যে যখন আমি উত্তরাতে থাকতাম, 2021 সালে উত্তরাতে থাকতাম, তখন তার সাথে আমার দেখা হয়েছিল। সো তখন উত্তরাতে থাকতাম মানে কি? আই স্টেড অর আই ওয়াজ লিভিং দেয়ার। প্রিয় ভাই ও বোনেরা, স্ক্রিনে আমার জুম করা লাগে না, আপনি আপনার ফোনে হাত দিয়ে টান দেন, দেখেন জুম হয়ে যাবে। আপনি যেদিকে জুম করতে চাইবেন ওই দিকেই হবে। ইউজ ইউর ওন হ্যান্ড। হাত দিয়ে টান দেন, যেদিকে টানবেন ওইদিকে হবে। যত বড় করতে চান করা যাবে, হ্যাঁ। সো ইউ ক্যান ইউজ ইট। তাহলে অতীতের সময়ের সাথে যদি বিশেষ মুহূর্ত বা ঘড়ির সময়, বছরের সাথে মাস, মাসের সাথে দিন, দিনের সাথে যদি ঘড়ির সময়, এরকম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন আই ওয়াজ ওয়াচিং আ মুভি অ্যাট 8 p.m. ইয়েস্টারডে। গতকাল এই সময় আমি গাড়ি চালাচ্ছিলাম, এই জন্য ফোন ধরতে পারিনি। সো আই ওয়াজ ড্রাইভিং অ্যাট দিস টাইম ইয়েস্টারডে, অথবা আই ওয়াজ ড্রাইভিং অ্যাট দ্যাট টাইম ইয়েস্টারডে। ঠিক আছে? তাহলে কি বলেছি? যদি অতীতের সময়ের সাথে আমরা ঘড়ির সময় যুক্ত করি, সেটা লাস্ট নাইটও থাকতে পারে। আমরা 8 p.m. এর জায়গায় ইয়েস্টারডে না দিয়ে যদি লাস্ট নাইট দেই, দেখেন একই হবে। কিন্তু আমরা যারা নর্মাল চিন্তা করি, তারা লাস্ট নাইট দেখেই প্রথমে কি বসাবো? পাস্ট সিম্পল, রাইট? সো ব্রেনে সবসময় অল্টারনেটিভ রুলটাও জেনে রাখতে হবে যে লাস্ট নাইট থাকলেই বসানো যাবে না, আগে চেক করতে হবে এখানে ঘড়ির সময় মেনশন আছে কিনা। যদি মেনশন থাকে তখন কিন্তু পাস্ট সিম্পলে আর হবে না, পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? দেন দেন ইংরেজিতে দুইটা ঘটনা ঘটে থাকে যদি একই সময়ে দুটি কাজ চলমান থাকে। অর্থাৎ চলমান মানে কি? একটা অতীত সময়। একই সময় বলতে এখানে কোন সময় বোঝানো হয়েছে? অতীতে। আমি অতীত কথাটা লিখে দিই না হলে। অতীতে একই সময়ে দুটি কাজ চলমান থাকলে সাধারণভাবে আমরা কি করি? আমরা ওয়াইল ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা? ওয়াইল ব্যবহার করি। কি ব্যবহার করি? ওয়াইল ব্যবহার করি, এবং আমরা দুই পাশেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কি ব্যবহার করি? দুই পাশেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। একটা জিনিস মনে রাখতে হবে, অনেকেই হোয়াইল এবং হোয়েনে গুলিয়ে ফেলবে। একটা হচ্ছে একই সময়ে দুটি কাজ চলমান থাকা, আর একটা হচ্ছে একটা কাজ হচ্ছিল এর মধ্যে আর একটা কাজ ঢুকে পড়া। ধরেন আপনি হচ্ছে রুমে বসে বসে বই পড়ছেন, ওকে, হঠাৎ করে একজন দরজা খুলে আপনার রুমে প্রবেশ করলো। তাহলে অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন। বুঝতে পেরেছি? খুবই সহজ ব্যাপার। হ্যাঁ, পাস্ট সিম্পলে লেখা যায়, সেটা পরের নিয়ম। অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন।
কিরকম? মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যান্ড আই এন্টার দ্য রুম। সো দেখেন, অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন, এটা ভালো করে লিখে দিলাম এখানে। অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন ওয়েন, কি বলেছি? একটা কাজের ভেতরে উইদিন অ্যান অ্যাকশন, অ্যান অ্যাকশন, আবার বলেন, আপনারা রিপিট করেন, এটা মনে রাখতে হবে, আদারওয়াইজ ভুল করবেন। অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন, ওকে। তো একটি কাজের মধ্যে যদি আরেকটা কাজ ঘটে, তাহলে সেটাকে আমরা কি করব? ওয়েন বসাবো। একটা কাজের মধ্যে আরেকটা কাজ ঘটলে আমরা কি করব? কি করব? ওয়েন। আর যদি দুইটা কাজ একই সাথে ঘটে, টু অ্যাকশনস অ্যাট এ টাইম, কি বলেছি? দুইটা কাজ একই সাথে, অর্থাৎ একই সময়ে দুইটা কাজ চলবে। যেমন আপনি বসে বসে পপকর্ন খাচ্ছেন এবং মুভিও দেখছেন। সাধারণত যারা সিনেপ্লেক্সে দেখতে যায় তারা একটা পপকর্ন আর একটা কি জানো, একটা পেপসি বা এই টাইপের কিছু একটা নিয়ে খাওয়া শুরু করে আর মুভি দেখে। তাহলে দুইটা কাজ একসাথে ঘটলো না? প্যারালালি চলছে, খাওয়াও চলছে, মুভি দেখাও চলছে। যেমন আমাদের ফোন টেপাও চলে এবং পড়ালেখাও চলে। একটু পড়া একটু ফোন, একটু পড়া একটু ফোন, মানে প্যারালালি দুইটা কাজ হচ্ছে। তাহলে ওয়াইল মনে থাকবে। ওয়াইল কখন হবে? যখন দুইটা কাজ একই সাথে চলমান থাকবে, তখন ওয়াইল টু অ্যাকশনস অ্যাট এ টাইম, অ্যাট আ টাইম। যেমন ফোন, না আমি আরো ভালো করে দিই, রিলস অ্যান্ড রিডিং একসাথে চলে, রাইট? সেন্ট্রাল লাইব্রেরির কথা আমরা নাই বললাম, পড়ালেখার সাথে অন্য কিছু চলে সেখানে। অনেকেই রান্না করে দেখি গালে তুলি খাইয়ে দেয়। আমাদের মতো যারা অভুক্ত প্রাণী আছে, সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তে গেলে খুব কষ্ট পাই যে আজ আমরা লাইব্রেরিতে বসে খেতে পারছি না। সো ওগুলো মনে করিয়ে দিয়েন না, কষ্ট লাগবে আবার। সো আমরা দেখি প্রথমে অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন। সো দেখেন, ওয়েন মার্ক কেম হোম, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। তো যে কাজটা চলছিল সেটাকে কি করতে হয়? সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখি। যে কাজটা চলছিল এবং দ্বিতীয় যে কাজটা হলো সেটা আমরা পাস্ট সিম্পলে লিখি। মনে রাখতে হবে যে ওয়েন এর সাথে সবসময় কি বসবে? ওয়েন এর সাথে সবসময় কি বসবে? পাস্ট সিম্পল। কোন ক্লাসে বলে দিয়েছি এটা? গত ক্লাসে বলেছি যে ওয়েন এর সাথে সবসময় সিম্পল টেন্স, অলওয়েজ। প্রেজেন্ট হলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট হলে পাস্ট সিম্পল। ওয়েন সবসময় কি গ্রহণ করে? সিম্পল। আর ওয়াইল সবসময় কন্টিনিউয়াস। এখন অনেকের আবারও মাথায় সমস্যা দেখা দিবে, কোনো কিছুই না বাবা, সিম্পল। কিরকম? ধরেন এখানে দুইটা বাক্য আছে, আমরা ধরে নিলাম যে এখানে আমাদের দুইটা বাক্য আছে, একটা বাক্য দেয়া আছে, ওকে। এখন গ্যাপটা এখানে দেয়া আছে। ধরেন এটা কোনো টেন্সের ক্লাস না, এটা একটা উইথ অ্যান্ড উইদাউট ক্লুজের ক্লাস, উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজের ক্লাস, ঠিক আছে? সো এরকম একটা বক্স থাকে, আমরা একটা বক্স করে নিই বোঝার সুবিধার্থে। ধরেন এটা হচ্ছে ওয়েন, একটা ওয়াইল দেয়া। এখন গ্যাপটা কোথায় আছে? কোন টেন্সের আগে আছে? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি বসবে এখানে? এখানে কি বসানো যাবে? ওয়াইল। অর্থাৎ ওয়াইলের পরে সবসময় কি বসবে? কন্টিনিউয়াস টেন্সটা বসবে। এখন আমরা গ্যাপটা যদি এখানে না থেকে এক্স্যাক্টলি এই মার্কের এখানে থাকতো, অর্থাৎ খেয়াল করবেন একটু ভালো করে, আশা করি আমি বোঝাতে পারছি। এখানে যদি গ্যাপ থাকতো তাহলে কি বসতো? ওয়েন। এখন আবার যদি এমন হতো যে, খেয়াল করবেন আবারও,
যে বাক্যের শুরু, আবার এখানে অনেকে শর্টকাট বের করে যে শুরুতে থাকলে ওয়াইল হবে, এমন কিছু না। মার্ক কেম হোম, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। তাহলে কি হবে? ওয়েন। সিম্পল রুল যে যদি পাস্ট সিম্পল টেন্স থাকে, সিম্পলটার আগে সবসময় ওয়েন বসবে, আর কন্টিনিউয়াসটার আগে সবসময় ওয়াইল বসে, যদি আমরা বসাতে চাই। এখন ওয়াইল এবং হোয়েনের মধ্যে একটা ডিফারেন্স তো আছেই, তাই না? ওয়েন আমরা কখন ব্যবহার করি? যখন একটা কাজের ভেতরে আরেকটা কাজ ঘটে। তাহলে আমরা যখন ওয়েন মার্ক কেম হোম, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এর মানে কি? এর মানে হচ্ছে মার্থা আগে থেকে টেলিভিশন দেখছিল, হঠাৎ করে মার্ক ঢুকে পড়লো, অর্থাৎ অ্যান অ্যাকশন উইদিন অ্যান অ্যাকশন। ওয়েন ব্যবহার করেছি, কিন্তু ওয়াইল যখন ব্যবহার করছি তখন কিন্তু আমার দুইটা কাজই একসাথে চলবে। দুইটা কাজে কি হবে? একসাথে চলবে। সো মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যান্ড ওয়াইল জন ওয়াজ রিডিং আ বুক। দেখেন, আমার জনের কাজটাও চলছে, মার্থার কাজও চলছে। এখন এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াইল কোথায় বসে সবসময়? কন্টিনিউয়াসটার আগে, রাইট? জন ওয়াজ রিডিং আ বুক। কালকে তো পাস্ট প্রোগ্রেসিভ হয়নি, তো কালকে আমি পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করেছি না? তখনও তো ওয়েনের রুলটা বলেছিলাম যে আমরা চাইলে বিফোর আফটারের জায়গায় ওয়েন ব্যবহার করতে পারি, কিন্তু ওয়েনটা ব্যবহার করতে হবে পাস্ট সিম্পলটার আগে। ওকে। সো রুল তো একই আসলে। সো মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়াইল জন ওয়াজ রিডিং আ বুক। তাহলে আমাদের নিয়ম নিয়ম অনুসারে ওয়াইলের পরের অংশটা পাস্ট কি হইতে হবে? পাস্ট প্রোগ্রেসিভ। এখন কেউ যদি এই মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশনটাকে চেঞ্জ করে মার্থা ওয়াজ টেলিভিশন লেখে, তাহলে কি ভুল হবে? নিয়ম অনুসারে ভুল হবে নাকি? না, কারণ আমাদের নিয়ম কিন্তু কমপ্লিট হয়েছে। কে অ্যারেস্ট হলো সোহরাওয়ার্দী উদ্যান থেকে? বুঝলাম না। কে হু? আমি কি বোঝাতে পেরেছি? আরে ভাই, ওখানে অন্যটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছিল, তো সমস্যা কি? এখানে তো অর্থ আর একরকম বুঝাইছিল, রাইট? ওখানে কি কাজ চলমান ছিল কোনোটা? ছিল না। আমি বলেছি কন্টেকচুয়ালি দুইটা সেম জিনিস, যে ওয়েন সবসময় সিম্পলটার আগে বসবে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হোক, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, বা সেটা অন্য কোথাও হোক, যদি ইফের জায়গায় বসে তাও একই নিয়ম, যে ওয়েনটা সবসময় সিম্পলের আগে বসবে। আর ক্লিয়ার? যে টেন্সই হোক না কেন, যদি উল্টা পাশে ফিউচার টেন্সও থাকে, তাহলে ওয়েন প্রেজেন্ট সিম্পলের আগে বসবে। কে অ্যারেস্ট হলো কিছুই তো বুঝলাম না, কি লিখতে চাই আমি বুঝি না, কি সব ঘটনা ঘটে। তাহলে আমি বলতে চেয়েছি যে মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এই অংশটাতে আমরা পাস্ট সিম্পল টেন্সও ব্যবহার করতে পারবো, কারণ আমাদের নিয়ম অনুসারে ওয়াইলের পরের অংশটা আমাদের কি করতে হবে? কন্টিনিউয়াস করতে হবে। কিন্তু ওয়াইলের আগের অংশটা আমার কন্টিনিউয়াস না করলেও চলবে। এখানে বলা হয়েছে যে নিচের স্টাইলেও ব্যবহার করা সম্ভব, কিন্তু এটা আমরা বেশি ব্যবহার করি না। কিন্তু কথাটা সত্য নয়, এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সচরাচর ইউকে ইংলিশে ব্যবহৃত হয়। কোন ইংলিশ? ইউকেতে বেশি ব্যবহৃত হয়। কোনটা? এইটা, যে আমরা ওয়াইলের অংশে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, অপর অংশে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করব। অর্থাৎ দুই পাশে কন্টিনিউয়াস না করে একটা সিম্পলও করা যাবে। সেটা হচ্ছে কোন অংশটা? ওয়াইল ব্যতীত বাকি অংশটা। ওকে। ওকে। সো এই রুলটা কিন্তু একটু আগে আমি পড়ালাম, এটা নিয়ে চাপ খাওয়ার কিছু নেই। এই যে যেটা আমি বাদ দিলাম এখন, এটা আমি পড়াই দিয়েছি। অতীতের একটা নির্দিষ্ট সময়ে কোনো কিছু চলছিল। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 8 o'clock লাস্ট নাইট। অজ দ্যাট সেন্টেন্স কারেক্ট এরকম কোনো বাক্য হবে না। কারণ অজ মানে কি? যে সেন্টেন্সটা আগে
কারেক্ট, ও আচ্ছা আচ্ছা, তো উনি এক্সাম্পল হিসেবে এটা লিখছিল। অস দ্যাট কারেক্ট বলা যাবে না, ইজ দ্যাট কারেক্ট বলতে হবে, বিকজ হোয়াট ইজ কারেক্ট ইয়েস্টারডে ইজ কারেক্ট টুডে অ্যান্ড উইল বি কারেক্ট টুমরো, রাইট? ইন গ্রামার। সো ইজ দ্যাট কারেক্ট? ওকে, দেন প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম আমি ইজি। কোনো কাজের শেষে যদি ইয়াছো, ইয়াছি, নি, নাই, নেই থাকে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট, অলরেডি, রিসেন্টলি, এভার, জাস্ট নাও, ইয়েট, so far, up to now, up to the present। ইত্যাদি যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। দিস ইজ দ্য বেসিক অ্যান্ড প্রাইমারি রুল। সো নোবেলকে আগামী 4 ক্লাস থেকে সাসপেন্ড করা হলো। আগামী 4 ক্লাসে আপনি ক্লাস করতে পারবেন না, অ্যান্ড ইউ আর আউট ফ্রম দ্য ব্যাচ। ওকে, সো আমি বলেছি এটা হচ্ছে প্রাথমিক তথ্য, যেটা আমি প্রথমে পড়িয়েছি। এরপরে যেটা আছে, অতীতে একাধিকবার ঘটেছে এমন কাজ নির্দেশ করতে, বা কোনো কাজ একবারও ঘটেনি। কোনো কাজ একবারও ঘটেনি বোঝাতে কি বোঝানো হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ রুল এবং সাধারণত বইয়ে থাকে না। অতীতে কোনো কাজ একের অধিকবার ঘটেছে, যেমন আমি তিনবার কোথায় গিয়েছি? আমি 3বার ঢাকা গিয়েছি, গিয়ে ফিরে এসেছি, বা আমি গিয়েছি। কোনো কাজ যদি একের অধিকবার ঘটে, আমরা সাধারণত পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি। কিন্তু গ্রামারের রুল হচ্ছে, কোনো কাজ যদি একের বেশিরবার ঘটে থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন জর্জ এই ছবিটি বা এই মুভিটি 3বার দেখেছে। So George has seen this movie 3 times. He has been to California twice. দেখেন, এখানে থাকবে ঠিক কতবার হয়েছে সেটি উল্লেখ থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক কতবার হয়েছে উল্লেখ থাকবে। এটা কিন্তু একটা পরীক্ষাতে এসেছে কিছুদিন আগে, এবং খুবই প্যারা দিবে আপনাকে। যেমন কোনো কাজ একবারও হয়নি এমন বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যে আমি একবারও ঢাকা যাইনি, তার ইংরেজি কি? আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। কেন হ্যাভ ব্যবহার করা হলো? তাহলে কোনো কাজ একাধিকবার ঘটেছে এমন বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট, একবারও ঘটেনি এমন বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট। সো ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম। ফার্স্টটা কি ব্র্যাকেটে দেওয়া হয়েছে। কোথাও যদি এমন থাকে যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এরকম কথা কোথাও লেখা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই রুলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন ইট ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রিভেন আ কার। প্রথমবার সে কার চালালো। 2 টাইমস থাকলে একই, মানে কথাটা একই আর কি। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এরকম কোথাও থাকলে, অথবা যদি থাকে একবারও না, কি থাকলে? বা একবারও ঘটেনি। উল্টা, একবার অনেকবার ঘটেছে অথবা একবারও ঘটেনি। খুব ইন্টারেস্টিং রুল। সো ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ইটেন সি ফুড ইন মাই লাইফ। ইট ইজ দ্য সেকেন্ড টাইম যদি থাকে কি হবে? ইট ইজ দ্য সেকেন্ড টাইম থাকলে কি হবে? ইয়া, ইট ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট। ভেরি গুড। এখন যদি পরীক্ষাতে ইট ইজ না থেকে বলে ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, একটু ব্রেন খাটাইতে হবে। এটা কিন্তু পরীক্ষায় পড়ছে কিছুদিন আগে। এটা এখন অ্যাড করা হয়নি, যেহেতু কিছুদিন আগে পড়ছে কোন একটা এক্সামে দেখলাম। তাহলে কি হবে? দেখেন, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম। বোঝা গেল? তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। এখন যদি থাকে নেভার, দেখেন, সে আগে কখনো গাড়ি চালায়নি। হি হ্যাজ নেভার ড্রিভেন আ কার বিফোর। তাহলে নেভার বিফোর যদি থাকে, অর্থাৎ একবারও না, কোথাও যদি বাংলা অর্থ দাঁড়ায় যে একবারও পারিনি, তাহলে সেটা কিন্তু কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। কেন আমি বলেছি যে অতীতে একাধিকবার ঘটেছে বা একবারও ঘটেনি এমন নির্দেশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবং এই রুলটা আমি মার্ক করে দিলাম, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর
এনি কাইন্ড অফ হাই লেভেল এক্সামস, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন হতে পারে, এবং 2-3 বার হয়েছে অলরেডি। সে আগে কখনো মার খায়নি, ইংরেজি কি হবে? বলেন তো, সে আগে কখনো মার খায় নাই, আমরা বলি পিটানি খায়নি। শাওন আহমেদ, আপনাদের যাদের ঘুম পায় তারা প্লিজ লিভ নিয়ে ঘুমিয়ে যান। লেট মি লেট মি লেকচার। আপনাদের যাদের ঘুমের দরকার হয়, যাদের লিভ নিতে হবে, প্লিজ ইউ ক্যান লিভ, যেহেতু ক্লাস 2 ঘন্টা রেকর্ড আপনারা পাবেন, নো প্রবলেম। কিন্তু ক্লাসে এগুলো কমেন্ট করলে আপনাদের খুব সুন্দর করে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, অটোমেটিক। নো, এটা প্যাসিভ ভয়েস। মার খায়নি মানে তো কেউ তাকে পিটায়নি, সো এটা প্যাসিভে হবে। প্যাসিভটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল। হি হ্যাজ নট বিন বিটেন বিফোর, অর হি হ্যাজ নেভার বিন বিটেন বিফোর, রাইট? একই, তাকে আগে কোনো মারা হয়নি। ওকে, সো এবার বিন এবং গনের মধ্যে ডিফারেন্স কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বাট সহজে আমি বলে দিই। বিন মানে হচ্ছে কোথাও গিয়ে ফিরে আসা। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন ব্যবহার করি, এর অর্থ হলো ব্যক্তি কোনো স্থানে গিয়েছিল এবং সেখান থেকে ইতিমধ্যেই ফিরে এসেছেন। সো উদাহরণ হিসেবে যদি বলি আই হ্যাভ বিন টু কক্সেস বাজার, এর মানে হচ্ছে যে আমি কক্সবাজার গিয়েছি, তার মানে আমি এখন বাড়িতে বা অন্য কোথাও আছি, কক্সবাজারে নেই। সো ধরেন আমি ঢাকায় গিয়েছিলাম, গিয়ে এখন আমি বাড়ি ফিরছি, ফেরার পথে আমার এক বন্ধুর সাথে দেখা। কি বলেছি আমি? আমি ঢাকা গিয়েছিলাম, গিয়ে আমার কাজ শেষ করেছি, করে আমি বাসে করে মাত্রই রাস্তায় নামলাম, নেমে সামনে গিয়ে আমার বন্ধুর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে বন্ধু জিজ্ঞেস করলো তুমি কোথায় গিয়েছিলে। ভালো করে খেয়াল করবেন। বন্ধু জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গিয়েছিলে। এখন আপনি এখন কোথায় দাঁড়ায় আছেন? ঢাকাতে নাকি সাতক্ষীরাতে? না, আমার কথা বলছি, আমি সাতক্ষীরায়। সো আমি সাতক্ষীরা থেকে নামলাম, আমার বন্ধুর সাথে দেখা। তাহলে আমি সাতক্ষীরা থেকে ঢাকা গিয়েছিলাম, এখন ব্যাক করে আমি কি করেছি? প্রশ্ন করছি, এক উত্তর দেয় এক। আমি এখন আছি কোথায়? সাতক্ষীরাতে, রাইট? তার মানে আমি গিয়ে ফিরে এসেছি, অর্থাৎ আমি বক্তার সামনে উপস্থিত, স্পিকারের সামনে, আমি স্পিকার এবং লিসেনারের সামনে আমি নিজে দাঁড়ায় আছি। এটা ভালো করে বুঝতে হবে যে যাকে আমি বলছি তার সামনে আমি দাঁড়ায় আছি, তার মানে আমি তো ঢাকায় নেই, আমি গিয়ে ফিরে এসেছি। কোথাও গিয়ে ফিরে আসা বোঝাতে বিন ব্যবহার করা হয়। তখন বলতে হবে আই হ্যাভ বিন টু ঢাকা, অর্থাৎ আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা গিয়ে ফিরে এসেছি। এত বড় কথা না বলে ইংরেজিতে ইজিলি বলে যে আই হ্যাভ বিন টু ঢাকা। এখন আমি একবারও ঢাকা যাইনি, এখানে তাহলে আই হ্যাভ গন টু ঢাকা হবে, আই হ্যাভ নেভার গন টু ঢাকা, আর আই হ্যাভ নেভার বিন টু ঢাকা? এইবার একটু বুদ্ধি খাটান, কোনটা হবে? কেন নেভার বিন হবে? কারণ উল্টোটা, আমি এখনো ঠিক লিসেনারের সামনে দাঁড়িয়ে আছি। সো আমি যদি ঢাকা যাইতাম, তাও হ্যাভ নেভার বিন, মানে আই হ্যাভ বিন টু ঢাকা হতো। আমি যেহেতু সাতক্ষীরাতে এখন দাঁড়িয়ে আছি, তাই আমি ঢাকা নিয়ে যেই কথাই বলবো বিনই হবে। বুঝাতে পেরেছি? যে আমি যখন আপনার সামনে কথা বলছি, আমি তো তখন ঢাকায় নেই, সে গেলেও নেই, না গেলেও নেই, বাস্তবে আমি সাতক্ষীরাতে আছি। সো আই হ্যাভ নেভার বিন টু ঢাকা, অর্থাৎ আমি ঢাকা যাইনি কখনো। মনে থাকবে তাহলে? কোথাও গেলে, গিয়ে যদি ফিরে আসা বোঝায় বিন হবে, অর্থাৎ ফিরে এসে আপনি কাউকে বলছেন, ফিরে এসে কাউকে বলছেন, আর ওখানে থেকে যদি বলেন তাহলে হবে আই হ্যাভ গন টু ঢাকা। যেমন এখনো সেখানেই আছেন। সো ধরেন আপনি এখন ঢাকা আসছেন, আপনার আম্মার কাছে যে কেউ জিজ্ঞেস করলো আপনার ছেলে কোথায় গেছে, তো বললো ও ঢাকায় গেছে। কোথায় গেছে? আমি আমার এলাকার ল্যাঙ্গুয়েজ বললাম, ও ঢাকায় গেছে।
কাজ টাজ খুঁজতে গেছে আর কি। তো আমাদের এলাকায় এভাবে কথা বলে। তো ধরেন কাজ টাজ খুঁজতে গেছে, সো ঢাকায় গিয়েছে, তার মানে সে এখন কোথায় আছে? কোথায় আছে সে? সো কোথাও গিয়ে সেখানেই আছে, অথবা ফিরে আসেনি, এরকম বোঝাতে গো বা গন হবে, ঠিক আছে? তাহলে হি হ্যাজ গন টু ঢাকা, এর মানে কি সে এখন ঢাকায় আছে, সে ঢাকায় গেছে এবং ঢাকাতেই আছে। এখন ধরেন, আমি কনসেপচুয়ালি চিন্তা করছি, ধরেন আপনি মাত্র ঢাকা থেকে এসে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়লেন। তো আপনার আম্মার কাছে জিজ্ঞেস করলো যে আপনার ছেলে কোথায়, তো বললো সে তো মাত্র ঢাকা থেকে বাড়ি এসেই শুয়ে পড়লো। ঠিক আছে, তাহলে কি হবে? ইয়েস, হি হ্যাজ বিন টু ঢাকা নাও হি ইজ স্লিপিং। ইন্টারেস্টিং না? যে আমরা কি অর্থে বোঝাতে চাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। একদম অর্থ পরিবর্তন ঘটে যাবে, যে ঢাকায় আছে একজন, একজন ঢাকা থেকে ফিরে এসেছে। সো গিয়ে ফিরে আসা বোঝাতে বিন ব্যবহার করি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সো দ্যাটস অল ফর টুডে। সো আমরা টেন্সের, আপনারা বাকি অংশটা পড়ে আসবেন। বাকি অংশ বলতে আমরা আগামী দিনে ক্লাস হবে মডেল অক্সিলারির উপরে। সো ফিউচার টেন্সগুলো আমরা আলোচনা করব। যেহেতু ইংরেজিতে মাত্র টেন্স আছে দুইটি, ইংরেজিতে টেন্স কয়টি? ইংরেজিতে কিন্তু টেন্স আছে দুইটি, ইংরেজিতে ফিউচার বলে কোনো টেন্স নেই। তাহলে আমরা কি পড়লাম এতদিন? ফিউচার হচ্ছে মডেল একটা ইউজেস, অর্থাৎ ফিউচার যেহেতু আনপ্রেডিক্টেবল, সো ফিউচার বলে ইংরেজিতে কোনো টেন্স নেই। ইংরেজিতে মূলত টেন্স দুইটা, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, সরি পাস্ট টেন্স। প্রেজেন্ট অ্যান্ড প্রিটারেট বলে। ফিউচার হচ্ছে একটা কল্পিত টেন্স। ফিউচার কি? একটা ইমাজিন টেন্স। এই জন্য ফিউচারের জন্য, মানে এটা বোঝার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি কন্ত? আমি যখন আমি যখন আপনাদের প্রাইমারি অক্সিলারি শেখালাম, তখন আমি বলেছি যে টেন্স নির্ণয় করতে কোন শব্দগুলো ব্যবহার করা হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এখন আই উইল গো টু ঢাকা, এখানে আমি যারা আছে নাকি? বলেন তো আছে কিনা? তাহলে এটা টেন্স হলো কেমনে? অর্থাৎ প্রাইমারি অক্সিলারি না থাকলে সেগুলোকে ডিরেক্টলি টেন্স বলা যায় না। সো মডাল হচ্ছে, দেখেন, ফিউচার বলে কোনো টেন্স নেই। ফিউচার হচ্ছে যে একটা কল্পিত টেন্স। এই জন্য ওদের, ধরেন আই মে গো, এটাও ফিউচার টেন্স। আই শ্যাল গো, এটাও ফিউচার টেন্স। আই মাইট গো, এটাও ফিউচার টেন্স। আই এম গোয়িং টু, এটাও ফিউচার টেন্স। যেমন আই এম গোয়িং টু মিট হিম, দেখেন আই শ্যাল মিট হিম, আই মে মিট হিম, আই মাইট মিট হিম। জাস্ট ইমাজিন যে আমার সার্টেনিটি কতটা। অর্থাৎ আমি 100% যাবো, তাহলে আই শ্যাল। আমি 100%-এর উপরে 100% আই এম গোয়িং টু। আমি যেতেও পারি, 60% চান্স আছে। আই মে, 40% চান্স আছে আমি গেলেও মানে আমি আসলেও আসতে পারি। সো আই মাইট কাম। সো ফিউচার বলে আর কোনো টেন্স নেই। ফিউচার মূলত একটা মডালের স্পেশাল ব্যবহার। মডাল মানে কি? বিশেষ অর্থ প্রদানে ব্যবহৃত হয় এমন টেন্স। অর্থাৎ প্রত্যেকটা মডেলই আলাদা আলাদা অর্থ প্রদান করে, রাইট? তাহলে ফিউচারে মূলত মডাল অক্সিলারি ব্যবহৃত হয়, প্রাইমারি অক্সিলারি ব্যবহৃত হয় না। সুতরাং মে যেমন শ্যাল উইলও তেমন, মাইট যেমন শ্যাল উইলও তেমন, ক্যান যেমন শ্যাল উইলও তেমন। সো আমরা আলাদা করে একটা টেন্স বানিয়েছি আসলে। সো আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যান্ড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এর মধ্যে কোনো স্ট্রাকচারাল ডিফারেন্স আছে? টেন্সের ডিফারেন্স আছে। আমি কাজটা করতে পারবো। বোঝাতে পেরেছি? তাহলে ফিউচার আসলে একটা কল্পিত টেন্স। এই জন্য এটাকে নানাভাবে প্রকাশ করা যায়, যে আমি ফিউচারটাকে কিভাবে ইমাজিন করছি। যে আমি 100% যাবো, আমি একটা কথার কথা বলছি, যে আমি 100% যাবো, তাহলে আমি তখন ব্যবহার করি কি? আই শ্যাল গো। ঠিক আছে। এখন ধরেন আমি বলি না যে 100% অ্যান্ড শিওর যে আমি যাবোই যাব, তাহলে আমি তখন বলি যে আই এম গোয়িং দেয়ার। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যায় ফিউচার অর্থে।
অন্য অর্থ ব্যবহার করি, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এর মানে হচ্ছে যে আমার সব কাগজপাতি রেডি, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। সো এটা ফিউচার টেন্স 100%, মানে কিছু প্রমাণ অলরেডি আমরা পেয়ে গেছি যে কাগজপাতি রেডি করছি, কই যাচ্ছিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, এটা তো ফিউচার টেন্স। অ্যাকাউন্ট তো খুলি না এখনো, রাইট? বা খুলছি না এখনই, সেটা খুলতে যাচ্ছি, এটাও ফিউচার টেন্স। আমি অ্যাকাউন্ট খুলতে পারি, এটা কোন টেন্স? এটাও ফিউচার টেন্স। আমি বুঝাতে পেরেছি? তার মানে ফিউচার বলে কোনো টেন্স নেই। ফিউচারটা আমরা একটা কল্পনায় সাজাই আর কি, যে শ্যাল উইল হলে 100% শিওর, 60% হলে আমরা মে ব্যবহার করি, তার নিচে 40%, আমি কথার কথা বলছি আর কি। ইংরেজিতে লেখা থাকে না 40, এখানে বলা থাকে যে কম সম্ভাবনা বোঝাতে আমরা মাইট ব্যবহার করি। সো বৃষ্টি হলেও হতে পারে, ইট মাইট রেইন। বৃষ্টি হতে পারে, ইট মে রেন। বৃষ্টি হবে, ইট উইল রেন। বৃষ্টি হইল বলে আমরা বলি না এই যে বৃষ্টি আসলো, ইট ইজ অ্যাবাউট টু রেইন। সবই ফিউচার টেন্স। ওই দেখো বৃষ্টি হচ্ছে, ইট ইজ গোয়িং টু রেইন। মানে একেবারে বৃষ্টি আসবে আসবে যখন একেবারে মেঘলা ভাব ওই যে দেখাই যাচ্ছে, তখন আমরা বলতে পারি ইট ইজ গোয়িং টু রেইন। সবগুলোই ফিউচার টেন্স। মানে আমরা কিভাবে ইমাজিন করছি এটার উপর ফিউচারের লেয়ারটা ডিপেন্ড করে। এম আই ক্লিয়ার? সো দের ইজ নাথিং কল ফিউচার টেন্স, দিস ইজ ইমাজিনড, দিস ইজ অ্যান ইমাজিন টেন্স, যে আমরা ফিউচারকে ইমাজিন করি। সো সাইন্টিফিক্যালি ফিউচারের কোনো টেন্স নেই, এটা মনে রাখতে হবে। এবং আপনি গুগল করলে এটা চলে আসবে যে আধুনিক বইগুলোতে ফিউচার টেন্সকে আলাদাভাবে ডিল করা হয়। সো আমরা আলাদাভাবে ডিল করবো এটা, মডেলের সাথে ডিল করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কত ইন্টারেস্টিং। ওকে? ফিউচার হচ্ছে আমাদের সবারই ডার্ক। যেমন আমি ডার্ক টি শার্ট পরেছি, মাই ফিউচার ইজ ডার্ক, অ্যান্ড অল অফ ইউ হ্যাভ দ্য সেম ফিউচার, ডার্ক। কারণ আমরা সবাই কবরে চলে যাবো, এটা অন্ধকার। তো দিন শেষে আমাদের ফিউচার আসলেই ডার্ক। গুড নাইট। আজকের মতো আমরা যাই। আগামী ক্লাসে আমরা প্রশ্ন নিব, ঠিক আছে? আপনারা শীটটা পড়ে আসবেন, অ্যান্ড ফিউচার টেন্সের শেষে 20 মিনিট সময় দিব আজকের পড়াগুলো রিভাইভ করার জন্য। আজকের ভিডিওটা অন্তত 5 বার দেখবেন। আমি যে ভিডিওগুলো লাস্ট 3 দিনে দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যতবার দেখবেন, যতবার পড়বেন, তত বেশি লাভ হবে। কারণ আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবো, আবার আমাকে এখানে ব্যাক করতে হবে। সবগুলো জায়গাতে আমার এখানে আবার ঘুরে ফিরে আসতে হবে। কিন্তু আমি সব জিনিসই একবারে পড়াই ফেলছি। সামনে যে আমি লিঙ্ক করে দিব যে ভয়েস চেঞ্জ কি করে করতে হয়, ওর স্ট্রাকচার তো এখানে অলরেডি পড়িয়ে ফেলেছি। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমার টেন্স ইন্ডিকেটর দরকার হয়, সেটাও এখানে পড়িয়ে ফেলেছি। সো সবগুলো আমরা অল টুগেদার একসাথে পড়ছি। সুতরাং এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে। একজন বলে আনএবল টু ডাউনলোড, কেন ডাউনলোড করা যাবে না? অবভিয়াসলি আপনারা ডাউনলোড করতে পারছেন না। আপনি আগে শেখেন যে হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করতে হয়, আশা করি আপনি পারবেন। পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে না? বলেন কি? কি আনএবল টু ডাউনলোড? ভিডিও তো ডাউনলোড করা যাবে না, ভিডিও তো অলরেডি ডাউনলোড নিষিদ্ধ। পিডিএফ কেন হবে না? পিডিএফ তো অবশ্যই হবে, ডাউনলোড হচ্ছে, আমি নিজেই করলাম। শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আপনারা যারা পিডিএফ এ অনেক খরচা বেশি হচ্ছে তাই না, অনেক জায়গায় প্রিন্ট করতে, রাইট? সো আপনারা একটা কাজ করবেন। কত টাকা লাগছে পিডিএফ প্রিন্ট করতে? 600 টাকা লাগছে? কেমনে কি ভাই? আর ইউ সিরিয়াস?